সিটি অফ লাভ, এই গল্পের শহরটা আমাদেরও হতে পারত। সবাই নিজেদের ঘরে বসে আছে গম্ভীর স্বভাবে। অর্পিকে কিছু পরে রেডি করাতে হবে। আনান সোফায় মাথা এলিয়ে বসে আছে ক্লান্ত ভঙ্গিতে। এক কালো আকাশ যেন ওর মুখে ভর করেছে। অর্পি বলে উঠল, এমন ভুতুম পাচার মতো মুখ করেছিস কেন? আনান নিশ্চুপ। মাইশা নিষ্পলক চোখে ওর দিকে তাকিয়ে আছে। অর্পির সাথে ঘেঁষে বসে আছে পৃথা। আনান মৌনতা কাটিয়ে বলল, তোকে মিস করবো রে। এতক্ষণে বিভ্রান্ত হয়ে যাওয়া মুখটা ম্লান করে ফেলল অর্পি। সদর দরজা খোলা আছে বলেই বাইরে থেকে মানুষের শোরগোল শোনা যাচ্ছে। অনুমান করে বোঝা গেল শাওনের সম্ভবত বাইরের লাইটিংয়ের লোকদের সাথে ঝামেলা চলছে। কিন্তু সেদিকে মাইশা বা কেউই কর্ণপাত করল না। হতভম্ব দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে আনানের দিকে। আনান আবারও বলল, তোর বিয়ে হয়ে গেলে কি বিয়ের চক্করে ভুলে যাবি আমাদের? মোটেও না। যদি নুহাস ভাই না করে? চুপ হয়ে গেল অর্পি। আনান আবারও বলল, নুহাস ভাই তো এই জন্মে আমার কাজকর্ম পছন্দ করব না। তাহলে গ্যারান্টি কি যে নুহাস ভাই তোর সাথে আমার বাস আমাদের কথা বলতে দিবে? দম নিল অর্পি। এই ছেলে নির্ঘাত নিজের হিতাহিত জ্ঞান হারিয়েছে। নাহলে এ ধরনের কথা বলার মতো মানুষ আনার না। অর্পি তাই মিহি কণ্ঠে বলল, নুহাস ভাই আর যাই করুক না কেন, তোকে বিশ্বাস করে সে। হ্যাঁ, উনি হয়তো অনেক রাগী, কিন্তু 19 থেকে 20 হলে চড় থাপ্পড় মারতে মোটেও দ্বিধাবোধ করে না। তবু তুই বলতো, তোর এত আকামের পরেও কেন তোরে দিয়ে কাজ করতো? কেন তোকে বা সামাদকে বলতো রাস্তায় বিপ্লব হলে মাইশাকে বাসায় পৌঁছে দিয়ে আসতে? কারণ তোদের দুইটাকেই সে খুব বিশ্বাস করে। ঠোঁটে স্মিত হাসি তুলল মাইশা। অর্পির কথা মেয়েটাকে আজ খুব বড় বড় মনে হচ্ছে। আনানের ক্লান্তি মাখা মুখেও হাসির রেশ। আজ ওরা 5 জনই মনে প্রাণে মানছে, সবকিছুর ঊর্ধ্বে বন্ধুত্ব না হলেও এর নিচে কিছুই নেই। এমন ধরনের বন্ধুত্ব তৈরি করা আসলে ভাগ্যের বিরাট একটা ব্যাপার। যৌবনকালের দুটো গহীন স্মৃতি পুনরায় চলে, প্রেম আর বন্ধুত্বের মাধ্যমে। মানুষের সমাগমে গমগম করছে প্রাঙ্গণ। সবার মধ্যেই তুমুল ব্যস্ততা। তবুও এত কিছুর ভিড়ে নুহাসের এভাবে বসে থাকতে আরাম লাগছে। যদিও শারমিন বেগম বারবার তাড়া দিচ্ছিল ছেলেটাকে রেডি হবার জন্য, কিন্তু নুহাস ততবারই মিহি গলায় বলে, আমার রেডি হতে সময় লাগবে না আম্মু, তুমি অন্য কাজ সামলাও। বিরক্ত হলেন শারমিন বেগম। আজ ছেলের বিয়ে, তবুও একরোখা ভাবটা যেন আর গেল না। শ্বশুরবাড়ির মানুষেরা কি বলবে এসব প্রলাপ করতে করতে তিনি ব্যস্ত ভঙ্গিতে অন্যত্র চলে গেলেন। মাইশা একপাশে বসে মেহেদি পড়ছে হাতে। সবাই গতকাল মেহেদি পড়লেও সে পড়তে পারেনি আয়াতের জন্য। আয়াতের মহান বাণী, সে তার প্রেয়সীকে নিজে মেহেদি পড়াবে। সবার সামনে চুটিয়ে প্রেম করা নাকি মজাই আলাদা। নুহাসের কাছ থেকে একটু দূরত্বে থাকা চেয়ারে বসে আছে মাইশা। বরাবরে বেদের মোড়ায় আয়াত সন্তর্পণে মেহেদি পরিয়ে দিচ্ছে। ছোটবেলা থেকেই আরিয়াকে মেহেদি পরিয়ে দিত বলে এদিক দিয়ে দক্ষতা ভালো না বললেও খারাপ বলা যায় না। মাইশার প্রচণ্ড অদ্ভুত লাগছে, একই সাথে অস্বস্তিও। বিয়েতে কর্মরত কিছু মানুষ কাজের ভিড়ে এমনভাবে ওদের দেখছে যেন এর থেকে মজার বিষয় আর হয়ই না। আয়াতের চুলগুলো কপালে পড়েছে এলোমেলো ভাবে। পাঞ্জাবির হাতা গুটানো, হাতের আংটিতে মোহনীয় লাগছে রূপে। আয়াত মিহি কণ্ঠে বলল, এই নাও, এক হাতে আমার দেয়া শেষ, আর দেবো না। হাতের আঙ্গুলগুলো ব্যথা করছে আমার। যেমনি বলছি যেন আমি বলেছি, জানো মেহেদি দিয়ে দাও। খোটা মেরে বলল মাইশা। আয়াত হাসে মৃদুভাবে। এতে গালের টোলটা দৃশ্যমান হয়ে উঠেছে। আয়াত আবার বলল, দেখো তো হাতে কিছু খুঁজে পাও কিনা। কথা অনুসারে মাইশা হাতে ফুটন্ত মেহেদির দিকে তাকালো। অনামিকা আঙুলের এক কোণে সুন্দর করে ইংরেজি অক্ষরে লেখা আছে মাইশায়াত। বাহ, ওদের দুজনের নামের মিল বিন্যাসটি এতটা সুন্দর হবে মাইশার ছিল তা অকল্পনীয়। টোটে বিস্তৃত হাসি ফুটিয়ে তুলল তাই। মৃদুস্বরে বলল, ভালো হয়েছে। শুধুই ভালো? অনেক চমৎকার হয়েছে মিস্টার। বিনিময় আয়াত ঠোঁট চেপে মৃদু হেসে উঠে দাঁড়ালো। এত করে বসে থাকাতে শরীরটা ম্যাজ ম্যাজ করছে। হঠাৎ নুহাসের ক্ষিপ্ত কণ্ঠে আয়াত আর মাইশা দুজনেই তাকালো নুহাসের দিকে। গর্জে উঠে বলল, আব্বু একটু এখানে আসো তো। রহমান সাহেব কাছেই দাঁড়ানো ছিল। ছেলেটা এত ক্ষিপ্ত হতে দেখে আন্দাজ করে নিল যে কেন ওনাকে এভাবে ডাকছে। দ্রুত পায়ে রহমান সাহেব গিয়ে বলল, কি হয়েছে? ওই বাস্টারটা এখানে কি করছে? নুহাসের চোখ অনুসরণ করে রহমান সাহেব তাকালেন সে পানে। সেই সাথে সাথে পাশে দাঁড়ানো মায়েশা, আয়াত আর সামাদও। একটা ছেলে দেখা যাচ্ছে অর্পির মা আর দাদির সাথে। পরনে কালো শার্ট, চুলগুলো হালকা কোঁকড়ানো। আয়াত ছেলেটাকে দেখে কিছুই বুঝল না। রহমান সাহেব বিচলিত কণ্ঠে বললেন,
কি বলছো এইসব? ছেলেটা অপির চাচাতো ভাই, তাহলে সে কি অনুষ্ঠানে আসবে না? তুমি আন্টিকে স্ট্রেটলি বলে দাও এই ছেলেকে চলে যেতে। একটা মানুষ কতটা রিডিকুলাস হতে পারে। সেদিন মাইশার সাথে অসভ্যতাম করার পর মার খেয়ে হাসপাতালে ছিল 7 দিন। এত কিছুর পরেও কিভাবে হাসি মুখে আসতে পারে এই বাস্টারটা? ও কালো করে ফেললেন রহমান সাহেব। নুহাসের মুখে স্পষ্ট রাগের আভাস দেখা যাচ্ছে। রহমান সাহেব বললেন, আমার মনে হয় না যে এইবারও মাইশার সাথে কোনোরূপ কোনো খারাপ ব্যবহার করবে। তাছাড়া ওরা এখন আমাদের আত্মীয়। এইভাবে বড় বিয়ে বাড়ির সামনে কিভাবে না বলতে পারি বলো? আর না তুমি এই ব্যাপারে কিছু বলবে? একদিনই তো, তারপর আর মনে হয় না ওর সাথে কোনো যোগাযোগ থাকবে অপিদের। আশা করি তুমি বুঝেছো। দমে গেল নুহাস। কেননা কারোর সাথে বেয়াদবি করার মতো শিক্ষা রহমান সাহেব ওকে দেননি। মাইশাও দাঁড়িয়ে আছে মৌনভাবে। আয়াত সামাদকে জিজ্ঞেস করলো, কি করেছিল ছেলেটা মাইশের সাথে? আমরা কলেজে পড়াকালীন সময় অর্পির জন্মদিনের ওর সাথে পরিচিত হই। আর সে রাতেই মাসুদ মশাইয়ের সাথে অভ্যাসমতি করার চেষ্টা করেছিল। ভাগ্যক্রমে নুহাস ভাই সেদিন দেখে ফেলাতে ওই ছেলেটিকে ইচ্ছে মতো পেটাই দিল, যার জন্য 7 দিন টানা হাসপাতালে ছিল। অর্পির ও মা এ নিয়ে বেশ লজ্জিত হলেও অর্পির চাটি অনেক কটু কথা শোনাতে চেয়েছিল মাইশাকে। পরে নুহাস ভাইরা জন্য সেটা পারেনি। আত্মীয় বলে অগত্যা তাকে দাওয়াত দিয়েছে আন্টি। না হলে আমার মনে হয় না এদের মতো মানুষদের আন্টি কখনো দাওয়াত দিবে। মৌনতার সহিত ঠায়ভাবে দাঁড়িয়ে রইল আয়াত। কি ভাবছে সেটা বোঝা বেশ মুশকিল। নুহাস মাইশাকে বলে উঠল, ওই রাস্কালটার থেকে 10 হাত দূরে থাকবি আজ। বলেই কটকটি এখান থেকে প্রস্থান করল সে। মাইশাও রেডি হওয়ার জন্য চলে যেতে নিবে, হাত চেপে ধরল আয়াত। আগের ন্যায় সেই গহীন সম্মোহনী দৃষ্টি। কপালে সূক্ষ্ম এক চিন্তার ভাঁজ পড়েছে ইতিমধ্যে। ঠোঁট হালকা কাঁপিয়ে শুধু একটা কথাই বলল, আমার দৃষ্টির নেশা থেকে হারিয়ে যেও না। কথাটা যতটা কঠিন মনে হচ্ছে আসলে অতটাও কঠিন না। আয়াতের কণ্ঠে ফুটে উঠেছে সাবধানতার আভাস। হয়তো এই বিয়ে মহলে আয়াত মাইশার কাছাকাছি না থাকলেও চোখে চোখে রাখার চেষ্টা করবে। উফ, এত বর্ণিতা কেন আয়াতের প্রতিটা বাক্যে? বিয়ে বাড়ি উপলক্ষে মানুষের শোরগোল অনেক। কিছুক্ষণ আগেই নুহাস আর অর্পির বিয়ে সম্পন্ন হলো সুনিপুণভাবে। কবুলবালার অন্তিম মুহূর্তে অর্পির কণ্ঠে যেন দলা বেঁকে আসছিল। মাইশা জানে যে এই মেয়ে রীতিমতো ভয় পাচ্ছে। বিবাহ পর্ব শেষ হবার পর সবাই ব্যস্ত হয়ে গিয়েছে বর কনে নিয়ে বাকি অনুষ্ঠান পর্ব শেষ করার জন্য। ক্লান্তিতে তাই শরীর অবশ হয়ে আসছে মাইশা, পৃথা, আনানা, সামাদের। মাইশা, সামাদ আর পৃথা একপাশে বসে আছে ক্লান্ত ভঙ্গিতে। আনান ওদের থেকে অনেকটা দূরেই বসে আছে একটু মানুষের গমাগম থেকে পরিত্রাণ পাওয়ার জন্য। এক্সকিউজ মি, আপনি কি এখানে একা বসে আছেন? হঠাৎ একটা সুন্দরী মেয়ের কণ্ঠে ক্লান্ত পরিশ্রান্ত চোখ নিমিশেই খুলে ফেলল আনান। সামনে একটা মেয়ে দাঁড়িয়ে আছে, মুখে অল্প বিস্তর হাসি। সামাদ, পৃথা, মাইশাও সেদিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে যে হচ্ছেটা কি। আনান কিছুটা হতভম্ব। মনে মনে ভাবছে এইবার আল্লাহ বোধহয় ওর সিঙ্গেল থেকে মিঙ্গেল করবে। কেননা ইতিহাস ঘাটলে দেখা যাবে যে দুনিয়ার বড় বড় সম্পর্কের সূচনা এই বিয়ে বাড়িতেই হয়েছিল। আনান মেকি হেসে বলল, জি, একা বসে আছি। ইভেন আমি তো আজীবনই সিঙ্গেল। তো কিছু বলবেন মিস? মেয়েটির মুখে হাসি যেন আরো প্রশস্ত হয়ে উঠল। তারপর খুশিতে গদগদ হয়ে বলল, উফ, ধন্যবাদ ভাইয়া। আসলে আপনার পাশের চেয়ারটা খালি তো, ওটা আমার লাগবে। এই বিয়ে বাড়িতে যেই মানুষ, বসার জায়গাই পাচ্ছি না। আমার হাজব্যান্ড দাঁড়িয়ে আছে আমার জন্য। আমি তাহলে চেয়ারটা নিয়ে গেলাম ভাইয়া। আবারও ধন্যবাদ। আনানের মুখটা নিমিষেই অন্ধকার হয়ে গেল। মেয়েটা চলে যেতে ওপাশ থেকে হো হো করে হেসে উঠল সামাদ, পৃথা আর মাইশা। এ সময় অর্পি হলে তো হাসতে হাসতে শাড়ি নিয়ে লুটুপুটি খেত। আনান মিহি কণ্ঠে বলল, কি যুগাইলো এই পিছি পিছি মায়াগুলো বিয়া সাইরা ফেলায়, আর আমি এখনো একলা একলা ঘুরতাছি। কোথা থেকে আয়াত এসে ধপ করে বসলো মাইশার পাশে। গরমে উত্তপ্ত হয়ে মুখটা কেমন যেন লাল হয়ে গিয়েছে। দুর্বল ভঙ্গিতে মাইশার কাঁধে মাথা এলিয়ে দিল তাই। পাশেই সামাদ আর পৃথা তাই মুখ টিপে হাসছে। মাইশা এবার দাঁতে দাঁত চেপে বলল, এই যে এভাবে কাঁধে মাথা দিয়ে শুয়ে আছো কেন? তো কি করব, বেডরুমে তো আম্মু যেতে দিচ্ছে না। পরে ভাবলাম এখানে আমার শাড়ি পরিহিত একটা সুন্দরী বেড আছে,
সেখানে না হলে আমার রাজত্ব শুরু করি। ঠোঁট চেপে মাইশা কোনো মতে নিজের অস্বস্তি নিবারণ করার ব্যর্থ প্রয়াস চালাচ্ছে। যদিও এখানে মানুষজনের নজর স্টেজে বসে থাকা বর আর কনের দিকে, তাই হয়তো কারো নজর এখানে খুব একটা পড়ছে না। আর এই সুযোগটাই কাজে লাগালো আয়াত। তাহলে সবার সামনে বিব্রতকর পরিস্থিতি তৈরি করার মতো মানুষ আয়াত না। আর সামাদ, পৃথা, আনান ওরা তিনজনই তো ওদের নিজস্ব লোক। হঠাৎ শাওনও এখানে আসলো আয়াতের কাছে, কিন্তু আগে খাবারের তত্ত্বাবধানে কাজে ছিল বলে লম্বা সময় ওকে দেখা যায়নি। এসে মুচকি হেসে আয়াতকে বলল, কিরে কি করিস এখানে? দেখোস না তোর ভাবির সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করছি, ভাবির সালাম দিয়ে ফুট হ। আয়াতের কথা এবার সত্যি সত্যি লজ্জা পেল মাইশা। মুখে ছড়িয়ে পড়েছে রক্তিম আভাস। শাওন সেদিকে পরোয়া না করে চেয়ারে শরীর এড়িয়ে হো হো করে হেসে দিল, যেন আয়াত মজার একটা কথা বলেছে। শাওনের এই হাসিটা সুন্দর, নিমেষে আকর্ষণ করার ক্ষমতা আছে ছেলেটার মধ্যে। মজার ভঙ্গিতে তাই বলল, এমনে পাবলিক প্লেসে কোয়ারেন্টি টাইম স্পেন্ড করস শালা? তোদের জন্য এই রিপোর্টে কত ভালো ভালো বেডরুম আছে, দরকার পড়লে তোদের জন্য নুহাস ভাইয়ের রুমটাও ছেড়ে দিতে পারি। কি বলো মাইশা? মাইশা এবার পারছে না এখান থেকে ছুটে পালিয়ে যেতে। আয়াত মাইশার কাঁধে মুখ গুজে ঠোঁট চেপে হেসে চলল, যেটা মেয়েটাকে অবস্থায় দেখে বেশ মজা নিচ্ছে। শাওন আবার বলল, যে জন্য এসেছি সেটা আগে বলে নেই মাইশা। আঙ্কেল নাকি তোমার কাছে কিছু গিফট বক্স রেখেছিল এখন কনে পক্ষকে দেওয়ার জন্য। হ্যাঁ, আমি ওটা স্টোর রুমে রেখেছিলাম। আচ্ছা, আঙ্কেল তোমায় বলেছে সেইগুলো এনে সেন্টারের সামনে রাখতে পারবে? অবশ্যই পারবো। বিরক্ত হলো আয়াত, চোখ মুখ কুঁচকে শাওনের উদ্দেশ্যে বলল, শালা তুই বন্ধু নামে কলঙ্ক, একটু শান্তিতে থাকতে দিলি না আমারে। শাওন এমন ভাব করলো যে আয়াতের কথায় ওর কোনো ভ্রুক্ষেপ নেই। মিহি কণ্ঠে আবার বলল, তোকেও তোর মা ডেকেছে? উফ, এই মহিলা তো নিয়েছে আমার সাথে প্রেম করছে, এখন আমারটাই ভিলেন হয়ে আসছে। রাহেলা বেগমকে মিনমিনিয়ে কয়েকটা কথা বলতে বলতে উঠে দাঁড়ালো। তাই শাওন ইতিমধ্যে চলে গিয়েছে এখান থেকে। মাইশা চলে যেতে ওর হাত চেপে নিজের একটু কাছে টানলো আয়াত। সন্ধে হয়ে এসেছে ইতিমধ্যে, তাই লাইটিং এর ফিচেলো রংটা আয়াতের মুখে পড়তে এছাড়া এক অবর্ণনীয় রূপ ধারণ করলো। ঠোঁটে হয়তো একটু হাসি আছে, তবে তা বোঝা মুশকিল। মাইশা সরু কণ্ঠে বলল, কি হয়েছে? মাইশার বড় বড় চোখের দৃষ্টি আয়াতের গালের একটু নিচে। ওর ওপরে চোখ তোলবার মতো দমটি যেন ওর নেই। এটা লজ্জা পাচ্ছে। লজ্জা পেলে ঘন ঘন ঠোঁট কামড়ে ধরে মাইশা। এই জিনিসটা আয়াতের প্রত্যেকবার ঘোর লাগিয়ে দিল। পর মুহূর্তে নিজেকে সামলে নেয়, কিন্তু এমন অবস্থায় মাইশাকে অপূর্ব লাগে দেখতে। আয়াত খানিকটা ঝুঁকে এলো মাইশার কানের কাছে, পকেটে সন্তর্পণে রাখা গোলাপটা কানে গুজে দিল ধীর সুস্থে। আয়াতের শরীরে এক তীব্র ঘ্রাণ অনুভব করা যাচ্ছে। তাই আয়াতের ঘন ঘন নিঃশ্বাসের শব্দ নৈশব্দের মতো বাজছে বিরতিহীন ভাবে। আড়ষ্ট কণ্ঠে আয়াত এবার বলল, আমার মাংস পাখির জন্য উপহার, অপেক্ষা করব তোমার জন্য পেছনের দিকের কাছে। বলেই রাহেলা বেগমের কাছে নিঃশব্দে চলে গেল আয়াত। ছেলেটার এসব ছোটখাটো আড়ষ্ট কথাবার্তা সীমাহীন পাগল করে তোলে মাইশাকে। আর বেশি কিছু ভাবল না। তাই মুচকি হেসে আব্বুর কথা মতো গিফট আনার জন্য তাই চলে গেল স্টোর রুমের দিকে। দরজাটা খুলে লাইটটা জ্বালালো মাইশা। এতগুলো বিয়ে বাড়ির গুরুত্বপূর্ণ জিনিসের মধ্যে ওই দুটো গিফট বক্স খুঁজতে বেশ বেগ পেতে হচ্ছে ওর। আম্মুর কথা শুনে গিফটটা বেডরুমে রাখলে ভালোই হতো। বিষয়টি ভাবতে ভাবতে এদিক ওদিক জিনিসপত্র হাতড়ে খুঁজে চলেছে গোলাপি রঙের প্যাকেটে মোড়ানো সেই গিফট বক্সটি। হঠাৎ থপ করে দরজা লাগানোর শব্দে কাল বিলম্ব না করে পেছনে ফিরল সে। মাসুদকে দেখে বুকের টিপ টিপ শব্দটা ক্রমশ বেড়ে গিয়েছে মাইশার। নিঃশব্দে দরজায় লক লাগিয়ে সে এগিয়ে আসছে উদ্ভ্রান্তের মতো। মাইশা মনে মনে বলল, এভাবে ভীত হলে চলবে না। এর আগে ওই ছেলেটা ওর সাথে এরকম করার চেষ্টা করেছে। তাছাড়া ভীত হওয়ার মতো কোনো মেয়ে মাইশা নয়। তাই চেঁচিয়ে বলে উঠল, তুমি তুমি এখানে কি করছো? আর দরজা লক করছো কেন? সরো বলছি। মাসুদ হাসল বিশ্রীভাবে। ঠোঁট কামড়ে মাইশার শরীর উপর থেকে নিচে এমনভাবে পর্যবেক্ষণ করলো যেন এখনই কামনার আগুনে ওকে নিঃশেষ করে ফেলবে। ধিক্কার জানালো মাইশা। তাই নুহাস ভাইয়া আগেই বলেছিল এই ছেলে কখনোই ঠিক হবে না। মাসুদকে ধাক্কা দিয়ে সরে যাওয়ার চেষ্টা করতেই ওকে সজোরে দেয়ালের সাথে চেপে ধরল। যতই হোক, একজন ছেলের শক্তির সাথে একটা মেয়ের পেরে ওঠা আসলেই বেশ দুঃসাধ্য। তবুও আপ্রাণ ছুটোছুটি করে চলেছে মাইশা। মাসুদের এক হাত মাইশার দুহাত খামচে ধরে আছে, আর অন্য হাত দিয়ে ওর মুখ চেপে ধরে আছে। মাসুদের বলিষ্ঠ হাতের আক্রমণে চোখ দিয়ে অনবরত পানি পড়ছে মাইশার।
মাসুদের তবু ছাড়ার নাম গন্ধ নেই। ওর হাতে সময় কম, আর এই অল্প সময়ের মধ্যে কাজ সারতে হবে। মায়েশার চুল টেনে এবার বলল, সেদিন তোর ভাই তোকে ছুতে না ছুতেই গরম দেখিয়েছিল না? আজ তো তোকে কুকুরের মতো খুবলে খুবলে খাবো। তখন দেখবো তোর ওই বাপ ভাইয়ের বেগম কই যায়। নিজের ভাইয়ের নামে এত অশ্রাব্য গালি শুনে মায়েশার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। মাসুদ আবারও একটা বিদঘুটে হাসি দিয়ে মগ্ন হয়ে গেল মায়ের সাথে। শরীরের বিভিন্ন আপত্তিকর স্থানে নিজের নোংরা হস্তের নোংরা ছোঁয়া ভরিয়ে দিল অবিলম্বে। মায়েশা চাতক পাখির মতো ছুটাছুটি করে চলেছে, তাই মাসুদ ওর কোমরে এক পাশ থেকে শাড়ি সরিয়ে খামচে ধরল হিংস্র পশুর মতো। নিজের ঠোঁট দিয়ে আগ্রাসী ভঙ্গিতে শরীরের সকল স্থানে পাগলের মতো শাসন করে চলেছে। মায়েশাকে এত ছুটোছুটি করতে দেখে মেঝেতে ফেলে দিল সজোরে। ব্যথায় কোকিয়ে উঠল মেয়েটা। মাসুদের ওই নোংরা স্পর্শগুলো নিতে পারছে না। আজ তো ওর জন্য একটা বিশেষ দিন, ওর ভাইয়ের বিয়ে। সবাই কত আনন্দ করছে সেখানে। হুট করে আয়াতের কথা মনে পড়ল ওর। আয়াত কি তবে দিঘির প্রান্তরে ওর জন্য অপেক্ষা করছে? অনুভব করতে পারছে মায়েশার আগাম বিপদ সম্পর্কে? সেও কি তাহলে ধর্ষিতা উপাধি নিয়ে পৃথিবীর বুকে বাঁচবে? কিভাবে দাঁড়াবে তবে আয়াতের কাছে? হুট করে কঠোর শব্দ শোনা যেতে থাকলো ক্রমাগত। হ্যাঁ, কেউ দাঁড়িয়ে আছে বাইরে। গগন বিদারী কণ্ঠে ডাকছে বারবার মায়েশাকে। ভেতরে কোনো গন্ডগোল অনুভব করতে পেরে সজোরে এক ধাক্কায় দরজাটি ভেঙে ফেলল আগন্তুক। মাসুদ বিশ্রী হেসে সরে দাঁড়িয়েছে। আগের বার সে কামনা না মেটাতে পারলেও এখন যা মিটিয়েছে, এতে মায়েশাকে কলঙ্কিত করার জন্য যথেষ্ট। আনান আর পৃথা দাঁড়িয়ে আছে বাইরে। ভেতরের এই দৃশ্য দেখে যারা হতবাক না হয়ে পারল না। মাসুদ তাচ্ছিল্য স্বরে বলল, ও তোমরাও আমাদের মতো এখানে মজা করতে আসছো নাকি? পরে মজা কইরো ভাই, আমরা দুজন এখন কামলীলায় ব্যস্ত আছি। নিজেকে আর নিজের বোনের মতো কল্পনা করা পৃথাকে নিয়ে মাসুদের বিশ্রী কথাবার্তায় গায়ে আগুন ধরে গেল আনানের। মায়েশার অবস্থা দেখে যা বোঝার বুঝে নিয়েছে। কোনো কথা না বলে মাসুদকে ধরে ইচ্ছে মতো মারতে লাগলো আনান। চেঁচিয়ে বলে উঠল, কুত্তার বাচ্চা শালা, তোরে আমি জবাই করুম শালা। সাহস কি করে হইল তোর ওকে ছোঁয়ার? আনান এরও পাথারি মেরে চলেছে মাসুদকে। নাক মুখ দিয়ে তাই মাসুদের ছিটকে রক্ত বের হয়ে যাচ্ছে, কিন্তু মাসুদের চোখে মুখে উদ্ভ্রান্তের হাসি। পৃথা জলদি শাড়ির আঁচল টেনে পেঁচিয়ে নিল মায়েশাকে। মেয়েটার গলায় হাতে কোমরে কামড় আর আঁচলের বিশ্রী দাগ বসে গিয়েছে। আনান পৃথার সময় মতো আসার কারণে মাসুদ মায়েশার তেমন একটা ক্ষতি করতে পারেনি। দুর্বল ভঙ্গিতে পৃথার শরীরে নিজের শরীর ছেড়ে দিয়েছে মায়েশা। এদিকে আনানের অবস্থা বেগতিক। মায়েশাকে নিজের বন্ধু থেকে বেশি বোন মনে করেছে সে, আর নিজের চোখে এমন নির্মম পরিস্থিতির কথা স্মৃতিচারণ করলেই মারের গতি আরো বাড়িয়ে দেয় আনান। এবার ওকে না থামাতে পারলে সত্যি পাগলটা উত্তম মধ্যম কিছুটা করে ফেলবে। আনান মাসুদের নাকে আর একটা ঘুষি মেরে বলল, লজ্জা করে না নিজের চাচাতো বোনের বান্ধবীর সাথে এমন আচরণ করতে? নুহাস ভাইয়ের থেকে প্রতিশোধ নেওয়ার জন্য এমন কাজ করছিস না তুই? বাহ, তোরে আজকে আমি মাইরা ফালামো হারামজাদা। পৃথা এবার চেঁচিয়ে বলে উঠল, আনান মাইশার জ্ঞান আসতেছে না। বিচলিত হয়ে মাসুদকে মেঝেতে ফেলে মায়েশার কাছে আসলো। তাই ওর এমন দুরবস্থা দেখে চোখে পানি এসে পড়েছে আনানের। মায়েশাকে কোলে তুলে নিয়ে বলল, জলদি ডাক্তারের কল দে, আমি ওকে রুমে নিয়ে যাচ্ছি। আর আয়াত ভাইকেও কল দে। আয়াতের নামটা উচ্চারণের সময় আনানের মনে তোলপাড় শুরু হয়েছিল। বেচারা মায়েশার এই অবস্থা মেনে নিতে পারবে তো? পিট পিট করে চোখ খুলতেই মায়েশার চোখে মুখে আছড়ে পড়ল কারো উত্তপ্ত নিঃশ্বাস। ব্যথায় শরীরে টানা পড়া শুরু হয়েছে মেয়েটার। জায়গায় জায়গায় অনুভব হচ্ছে নিবিড় কষ্ট। ধীরে ধীরে চোখ মেলল। তাই আয়াতের বিবর্ণ মুখখানা দেখা যাচ্ছে একটু কাছে। কি শান্ত আর গহীন তার চোখের দৃষ্টি। হঠাৎ মাসুদের সেই বিশ্রী আচরণগুলোর কথা মনে পড়তেই সম্বিত জ্ঞান ফিরে পেল মায়েশা। সাথে সাথে উঠে বসে দেখতে থাকে আশেপাশে মাসুদ রয়েছে কিনা। কিন্তু এখানে মাসুদ ছাড়া সবাই আছে। মায়েশার বাবা মা, নুহা, সর্পি, আনান, সামাদ, পৃথা, এমনকি শাওনও। বাইরেও আরও কিছু মানুষের উপস্থিতি বোঝা যাচ্ছে। মায়েশা এখনও একটা ট্রমাতে। একটা মেয়ের জন্য সম্মানহানি বিষয়টা যে কতটা অপ্রীতিকর সেই জিনিসটা সেই মেয়ে ছাড়া আর কেউ কল্পনাও করতে পারবে না। শারমিন বেগম ক্ষণে ক্ষণে হু হু করে কেঁদেই উঠছেন। মাসুদের ব্যাপারে উনি জানতেন, কিন্তু বিয়েতে এতটাই চাপ ছিল যে মেয়ের দিকে এতটা মনোযোগ দিতে পারেননি কেউ। তাছাড়া ওই ছেলেটা যে স্টোররুমের অল্প সময়ের মধ্যে এত বড় একটা দুর্ঘটনা রটিয়ে দিবে তা জানলে বিন্দু মাত্র মায়েশাকে সেখানে পাঠাতেন না তিনি। আনান ঘাটের এক কোণে বসে আছে বিধ্বস্ত ভঙ্গিতে। মায়েশার এত নিস্তব্ধতা দেখে ছেলেটার প্রাণ শুকিয়ে যাচ্ছে। তবুও কারো মনে যেন সাহস নেই যে মেয়েটাকে কি বলে সান্ত্বনা দেবে। মাসুদ কোথায়?
মায়েশার শীতল কণ্ঠ। ছেলেটার কথা মনে করতে আয়াতের চোয়াল যেন আরো শক্ত হয়ে উঠল। কিছু বলতে যাবে তখনই নুহাস চেঁচিয়ে বলে উঠল, ওই জানোয়ারের বাচ্চাটাকে মেরে বাইরে ফেলে রেখেছি, একটা ফুটাও নড়াচড়া করতে পারবে না হারামজাদাটা। পুলিশ আসুক, এরপর ওর ব্যবস্থা করবে। আমায় ওর কাছে নিয়ে চলো। মায়েশার এরূপ কথায় হক চকিয়ে গেল সবাই। আয়াত অদ্ভুত চোখে ওর দিকে তাকিয়ে আছে। আয়াত ওর হাত আগলে কিছু একটা বলতে যাবে, মায়েশা তখনই হাত সরিয়ে বলল, এই যে শুনছো মাই প্রিয় শ্রোতা বন্ধুরা, তোমরা শুনছো সিটি অফ লাভ প্রেরিত প্রেমে সিক্ত গল্প। আর আমাদের সাথে পথ চলতে ডু লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার। আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। টাটা। খবরদার আমায় কেউ ছোবে না। আয়াত হাত সরিয়ে ফেলল নিজের। মেয়েটা এখনো ওই পরিস্থিতিতেই আছে। মায়েশা কোনো মতে উঠে সবার সাথে তাই বাইরে প্রাঙ্গণের দিকে গেল। রুমের তুলনায় বাইরে মানুষের পরিমাণ আরো দ্বিগুণ, যেন এখানে কোনো স্টার প্লাসে সিরিয়াল চলছে। ঠিক এমনভাবে তাকিয়ে আছে মায়েশার দিকে। একপাশে দেয়াল ঘেঁষে স্তব্ধ হয়ে বসা মাসুদ। রক্তের স্রোতে ছেলেটার মুখের আকার পাল্টে গিয়েছে। এর এমন অবস্থা যে কে করতে পারবে এটা ভালো মতোই জানে মায়েশা। মাসুদের পাশে ওর মা ওরফে অর্পির চাচি বসে আছে মাথায় হাত দিয়ে। মায়েশাকে দেখা মাত্র একটা ক্রোধের ভাব ফুটে উঠল ওনার মুখে। প্রাঙ্গণে মিজান সাহেব, আরিয়া আর রাহেলা বেগমও অনিমেষ পানে তাকিয়ে আছে মায়েশার দিকে। মাসুদের মা ক্ষোভ সুরে বলল, আসছে এই ঢঙ্গি মাইয়া, আমার ছেলেরে মায়ের খাওয়াইয়া শান্তি হয়নি তোমার? মায়েশা নিশ্চুপ। ওপাশ থেকে অর্পির বোন অরি বলে উঠল, ভুলে যাবেন না চাচি, মাসুদ ভাই আপুর সাথে কি করেছিল। এতক্ষণের পুষে থাকা রাগটা যেন আরো চড়াও দিয়ে উঠল অরির কথায়। তাই চেঁচিয়ে বলে উঠলেন, ছেলে মানুষ এমনি এমনি এসব করেনি, বুঝেছ? এই মেয়ের চরিত্রে সমস্যা আছে। না হলে আমার মাসুদ জানলো কেমনে যে এই মেয়ে স্টোর রুমে আছে? আমি নিশ্চিত এই দুশ্চরিত্রা মেয়েটাই মাসুদরে ভুলাইয়া ভালাইয়া উল্টাপাল্টা করার চেষ্টা করছে। অর্পির মা আমিনা বেগম বলে উঠল, মুখ সামলে কথা বলেন ভাবি। আমি এতক্ষণ মুখ সামলেই ছিলাম, কিন্তু এখন আর পারবো না। যখন থেকে আসছি তখন থেকে দেখতেছি এই মাইয়া বড্ড চালবাজ। একবার আনান, একবার সামাদ, আবার ওর পিরিতের খালাতো ভাইয়ের বন্ধুর সাথে গুটুর গুটুর করে। আমি কি কিচ্ছু বুঝি না মানে করছো? শোনো আমেনা, খোসা ছাড়া কলার দিকে একবার হলেও সবাই মুখ তুইলা তাকাবো। এখন এই মাইয়া যদি তোমার পোলার সামনে বুকের আসল ফালাইয়া কুটুর কুটুর করে, তবে কি তোমার পোলায় একটু হলেও মধু খাইতে যাইব না? আগে এরে ঠিক হইতে কও, তুচ্চরিত্রা কোথাকার। আয়াত হাসল বিব্রত ভঙ্গিতে। মনে পাহাড় সমান ক্ষোভ বসে রেখেছে। আজ এই মাসুদের মা যদি মুরব্বী মানুষ না হতো, তার নির্ঘাত আয়াতের হাতে রক্তারক্তি হয়ে যেত। আশেপাশে মানুষও রীতিমতো কানাঘুষা শুরু করে দিয়েছে। আয়াত দু কদম এগিয়ে গেল মাসুদের মায়ের দিকে। ভদ্ররূপী মহিলাটি সরু চোখে তাকালেন। আয়াত ঠোঁটচোরা হালকা নাড়িয়ে বলল, হয়েছে আপনার কথা? এতক্ষণ আপনি অনেক কিছু বলেছেন, আমরা বউয়া মানুষের মতো আপনার কথা শুনছিলাম। বাট আর না, ফার্দার আমি যদি আমার হবু বউয়ের ক্যারেক্টার নিয়ে আপনার কাছে আরেকটা কথা শুনি, আমি তবে ভুলে যাব আপনি নুহাস ভাইয়ের চাচি শাশুড়ি। কারেক্ট? আয়াত কথাগুলো অত্যন্ত শান্ত ভঙ্গিতে বললেও মুখ ইতিমধ্যে ভয়ঙ্কর লাল হয়ে গিয়েছে। এই ছেলেটাকে একটু মারতে পারলে শান্তি হতো, কিন্তু আনান আর নুহাস একে মেরে যা অবস্থা করেছে, আর একটু মারলে যে বাঁচার নিশ্চয়তা শতভাগ অনিশ্চিত হয়ে যাবে, এটা ভেবে আয়াতকে থামিয়ে দিলেন মিজান সাহেব। রহমান সাহেবের ব্লাড প্রেশার একেবারেই হাই হয়ে গিয়েছে। তর করে কপাল থেকে তাই বেয়ে পড়ছে ঘাম। পরিবারের লোকজনের অবস্থা কাহিল হলে অন্যেরা মায়েশাকে নিয়ে নিজেদের ভিড়ে নানা রকম জল্পনা কল্পনা শুরু করে দিয়েছে। কেউ মেয়েটার অনিশ্চিত ভবিষ্যতের হাহাকার করে, তো কেউ কুৎসা রটিয়ে। তার মধ্যে বাড়িতে আগমন ঘটল দল বল সহ কিছু পুলিশের। তাদের মধ্যে আরও দুজন মহিলা পুলিশও আছে। এখানে কি হয়েছে সেটা সম্পর্কে আগেই ধারণা আছে ওনাদের। পুলিশের একজন বলে উঠল, মাসুদ শিকদারকে গ্রেফতার করার জন্য আমাদের ওয়ারেন্ট প্রদান করা হয়েছে উপর মহল থেকে। কোথায় সে? সামাদ সসম্মানে ওনাকে মাসুদের কাছে নিয়ে গেল। পুলিশরা সবাই মাসুদের অবস্থা দেখে ভ্রু কুঁচকে তাকিয়ে রইলেন। যদিও একজন রেপিস্ট হাতে হাতে ধরা পড়লে যে তার এমন ভয়াবহ অবস্থাই হয়, এই সম্পর্কে ওনাদের সবার ভালো ধারণা আছে। পুলিশ ভদ্রলোক তাদের লোকদের নিয়ে সুন্দরভাবে হাতে হ্যান্ডকাফ পরিয়ে বলল, এগিয়ে আসলেন মাসুদের বাবা। উনি জানেন যে মাসুদ হয়তো অন্যায় করেছে, কিন্তু কোনো বাবাই চাইবে না তার ছেলে জেল খাটুক। পুলিশ ভদ্রলোককে তিনি বললেন,
একটু থামুন স্যার, আপনার আগে ভিক্টিমের সাথে কথা বলা উচিত। আমাদের ভবিষ্যতে হি ইজ নট রেপিস্ট, ভিতরে কিছু একটা গন্ডগোল হয়েছে। নুহাস এবার দাঁতে দাঁত চেপে বলল, ওই ভদ্র মুখোশধারী লোক আপনাকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে স্যার। আমার জানা মতে অ্যাটেম্পটিভ রেপের কারণেও আসামিকে গ্রেফতার করে দেয়। এদের দুজনের দু কথায় পুলিশ লোকটি এবার বিরক্ত হলেন, তাই খেপে গিয়ে তিনি বললেন, সেই হিসেবে চাইলে আপনাকেও গ্রেফতার করা যায় মিস্টার নুহাস। আইন ভঙ্গ করে তার নিজের হাতে নেওয়ার ক্ষমতাও তো আপনার নেই। দমে গেল নুহাস। পুলিশ সরু চোখে এবার সবাইকে পর্যবেক্ষণ করলেন কিছুক্ষণ, তারপর বলে উঠলেন, ভিকটিম কোথায়? তাকেও আমাদের সাথে থানায় যেতে হবে। তদন্তের জন্য আমাদের তার রিপোর্ট প্রয়োজন। আপনার কি মনে হয় স্যার, একটি মেয়ে অ্যাটেম্পট টু রেপের মতো জঘন্য পরিস্থিতিতে পড়ে কোনো কথা বলার মতো অবস্থায় থাকবে? আয়াতের কড়া কণ্ঠ। ভদ্রলোক বিব্রত ভঙ্গিতে হাসলেন, তারপর পাশের মহিলা পুলিশটি বললেন, দেখুন, ভিকটিমের বয়ান ছাড়া কিছুতেই আমরা আসামিকে গ্রেফতার করতে পারবো না। এতক্ষণ পরে মুখ খুলল মাইশা, কাপা কাপা গলায় বলল, এখানে রিপোর্ট নেওয়া যায় না? মহিলা পুলিশটি এবার বললেন, আপনি ভিকটিম? হ্যাঁ। এই উত্তরটি দেওয়ার সময় মাইশা যেন নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। পুলিশ ভদ্রলোকটি এবার বললেন, ঠিক আছে, ওনার এখানেই বয়ান নেওয়া হবে। কেউ একজন একটা খালি রুমের ব্যবস্থা করুন প্লিজ। ভিকটিমের এই দৃশ্য যারা দেখেছেন তারা আমাদের সাথে থাকবেন। কথা মতো তাই হলো। মাইশা, আনান, পৃথা আর পুলিশের সেই 4 জন লোক সবাই বসে আছে একটি খালি রুমে, আর কাউকে ভেতরে আসার অনুমতি দেওয়া হয়নি। পুলিশ ভদ্রলোকের ইশারা মতো মহিলা পুলিশ এবার বললেন, আমি এবার যা যা প্রশ্ন করব সবকিছু সঠিক উত্তর দিতে হবে, ঠিক আছে? জি। আসামি ঠিক কখন আপনার সাথে এমন করে? বাবার কথা মতো স্টোর রুম থেকে আমি গিফট আনতে গিয়েছিলাম। তখন আমার বড় ভাইয়ের বিয়ের কাজ শেষ হয়েছে কিছুক্ষণ হবে, আর স্টোর রুম ভেন্যু থেকে খুব একটা দূরে না। 2 সেকেন্ডের কাজের জন্য গিয়ে যে এত বড় কিছু একটা হবে তা মূলত আমি ভাবতেই পারিনি। আপনার 2 বন্ধু কখন গিয়েছে ওখানে? আপনার ভাষ্য মতে তো সবাই বিশের কাজে মশগুল ছিল, তাহলে ওরা আসলো কীভাবে? পুলিশের এরূপ উদ্ভট প্রশ্নে বিরক্ত হওয়াটাই স্বাভাবিক, কিন্তু দেখা গেল পুলিশ নিজের জায়গাতেই ঠিকই আছেন। সন্দেহ আর সন্দেহই তাদের মূল কর্ম। মায়েশা মৃদু গলায় বলল, ওই যে বললাম, স্টোর রুমটা বিয়ের ভেন্যু থেকে বেশি একটা দূরে না, তাই আমার আসতে এত দেরি হচ্ছে দেখেই ওরা ওখানে গিয়েছিল। আচ্ছা, আসামি কেন এই অল্প মুহূর্তের মধ্যেই আপনার সাথে জোরপূর্বক ফিজিক্যালি ইনভলভ হতে চাইবে? আমাদের রিপোর্ট অনুযায়ী তিনি সম্ভবত আপনার চরিত্রে দাগ লাগাতে চেয়েছিলেন। বিষয়টি কেন? এমন তো নয় যে আপনার সাথে ওনার রিলেশন ছিল। সহ্যের সীমা অতিক্রম হয়ে যাচ্ছে আনানের, তাই নীরবতা কাটিয়ে বলল, দেখুন ম্যাডাম, এরকম প্রশ্ন আপনি করতে পারবেন না। আপনি চুপ থাকলেই ভালো হবে মিস্টার। আমাদেরকে আমাদের কাজ করতে দিন। আনান এবার চুপ হয়ে গেল। পুলিশ মহিলাটি এবার তীক্ষ্ণ চোখে মায়েশার গলার দিকে তাকালেন। মায়েশা ওড়না দিয়ে নিজেকে আড়াল করে রাখা সত্ত্বেও অল্প বিস্তর সেই দাগগুলো স্পষ্ট দেখা যাচ্ছে। মহিলাটি পুনরায় বললেন, লাস্ট প্রশ্ন করব। আপনার অবস্থা থেকে যতটুকু বোঝা যায় আসামি তার কাজে অনেকটুকুই সফল হয়েছে, তবুও সেই ইনসিডেন্টের পরিপ্রেক্ষিতে আপনার ইন্টারনাল ব্লিডিং হয়েছে। লজ্জায় বিব্রত হয়ে টুপ করে এক ফোঁটা জ্বর গড়িয়ে পড়ল মায়েশার। আনান পৃথক পেছনে মাথা নত করে দাঁড়িয়ে আছে। মায়েশার এই কথাটি শোনার আগে বোধহয় মরে যাওয়া ভালো ছিল। ঠোঁট চেপে তবুও কান্না আটকে বলল, না। এর বেশি আর কিছুই বলতে পারল না মায়েশা। পুলিশের লোকজন ধন্যবাদ জানিয়ে মাসুদকে গ্রেফতার করে চলে গেল নিজ ক্ষেত্রে। পিছু পিছু মাসুদের বাবা মাও গিয়েছে। এখন পুরো বিয়ে মহল শান্ত। এই তো 2-2.5 ঘন্টা আগে যেখানে আনন্দ মজলিসে গমগম করছিল, সেখানে এখন আগের ন্যায় অনেক মানুষ থাকলেও ধ্বংসস্তূপ ছাড়া কিছুই মনে হয় না। মায়েশা বিধ্বস্ত অবস্থায় বসে আছে প্রাঙ্গণে। সবার মধ্যে রীতিমতো কানাঘুষা চলছে। এই ব্যাপারে যে 7-8 মাস পর হয়তো এভাবে ওর বিয়েটাও হতো, কিন্তু এই মেয়েটা কলঙ্কিত হবার পর আদৌ এমন কিছু কি হবে? দোষ তো আর মায়েশার ছিল না, তবে কেন ওই নরপশু মাসুদের কর্মফল সে ভোগ করবে? মিজান সাহেব হাঁটু গেড়ে বসে পড়লেন মায়েশার পাশে। চশমার ভেতর দিয়ে ওনার আর্দ্র চোখ যুগল স্পষ্ট দেখা যাচ্ছে। মায়েশা আবার শীতল ভঙ্গিতে বলল, খালু, তুমিও কি অন্য 4-5 জনের মতো আমার দুশ্চরিত্র উপাধি দেবে? মেয়েটাকে এভাবে দেখে বুকটা হু হু করে উঠছে মিজান সাহেবের। যত জঘন্য পরিস্থিতি হোক না কেন, এই মেয়েটাকে প্রচন্ড বিশ্বাস করেন তিনি। আদরের সহিত তিনি এবার বললেন, না রে মা। মায়েশা এবার ঝপ করে মিজান সাহেবের বুকে মাথা এড়িয়ে পাগলের মতো কাঁদতে থাকলো। মিজান সাহেব এবার যেন পাথর হয়ে গিয়েছেন।
এই মেয়েটাকে সান্ত্বনা দেওয়ার পরিভাষা আর নেই। মাইশা কাঁদতে কাঁদতে এবার বলল, ওই জানোয়ারটা আমার সব স্বপ্ন চুরমার করে দিল খালুজান। আমার সুন্দর ভবিষ্যৎটা নিমিষেই তছনছ করে দিল। এই সমাজ আমায় বাঁচতে দেবে না খালুজান। আমার ভালোবাসা, বন্ধু, পরিবার সব কিছু আজ হারিয়ে গেল শুধু ওই জানোয়ারটার নোংরা ছোঁয়ায়। মিজান সাহেব পরম মমতায় মেয়েটাকে থামানোর চেষ্টা করছেন, কিন্তু তিনি ব্যর্থ। এর মধ্যে একজন বৃদ্ধ মহিলা বলল, ওই পোলা কাম খারাপ করলেও এই মাইয়া যে নির্দোষ এমন কিন্তু নয়। তালি কি আর এক হাতে বাজে? এখন এই মাইয়ারে কে বিয়া করব আল্লাহ মালুম। আর একজন বলে উঠল, এমন মাইয়ারে কেউ বিয়া করবে না আম্মা। বাপ ভাইয়ের ক্ষমতা আছে, সেই ঘরে বসায় বসায় খাওয়াইবো। এমন হাজারো কথা শোনা যাচ্ছে আশপাশ থেকে। মিজান সাহেব আবার চেঁচিয়ে বললেন, এখন এসব কথা না বললে হয় না। আয়াতের চাচি এবার বলল, কথা তো আর খারাপ বলে নাই কেউ। আপনি যে এত আদর দেখাচ্ছেন, আপনি কি এখনো চাইবেন এই মেয়ের সাথে আপনার ছেলের বিয়ে দিতে? হঠাৎ থেমে গেল সব পরিস্থিতি। আয়াত এতক্ষণ একটা কথাও বলেনি, কেননা নুহাস ভাই কড়ায় গন্ডায় বলে দিয়েছে আয়াত যেন আর একটা কথাও না বলে। এখানে আয়াতের কথা বলাতে পরিবেশ আরও বিগড়ে যেতে পারে, তাই নুহাস আগেই নিজের পূর্ব বিচক্ষণতার সাহায্যে আয়াতকে চুপ থাকতে বলেছে। মিজান সাহেব গম্ভীর হয়ে বসে আছেন, মুখ থেকে একটা কথাও বের হচ্ছে না, বোঝাই যাচ্ছে খুব গভীর কিছু চিন্তা করছেন। সবাই ভেবে নিল যে মিজান সাহেব হয়তো সুযোগ মতো আয়াত আর মাইশার বিয়ে ভেঙে দিবে। আয়াত এখনো উদাসীন ভাবে ওর বাবার দিকে তাকিয়ে আছে। নীরবতা কাটলেন মিজান সাহেব, ঠোঁট নাড়িয়ে বলে উঠলেন, হ্যাঁ আমি দেব। আমার ছেলের সাথে মাইশার বিয়ে। আমার ছেলে ওকে আগলে রাখবে। ওর নিমিষে চুরমার হয়ে যাওয়া জীবনটা আবার স্বাভাবিক করে দেবে। আয়াত আর মাইশার বিয়ে হবে, আজই হবে, এখানেই হবে। বিস্ময়ের একেবারে চরম ধাপে চড়ে গেল সবাই। এমনভাবে মিজান সাহেবের দিকে তাকিয়ে আছে যেন এই বিষয়টা টিভির পাতায় ব্রেকিং নিউজ করা যাবে। আয়াতের চাচি গাটা মেরে বলল, ভাই ভেবে চিনতে বলছেন তো? 100 বার ভেবে চিনতে বলেছি। মাইশা রাতকে প্রস্তুত থাকতে বলো, আজই ওদের বিয়ে হবে। আমার এই ফুলের মেয়েটাকে নিয়ে আর কোনো কথা আমি শুনতে পারবো না। মিজান সাহেবের কথায় রাহেলা আর রহমান সাহেবের মুখে ফুটে উঠেছে কৃতজ্ঞতার হাসি। মাইশাও নীরবে নিজের খালুজানের দিকে তাকিয়ে আছে। আর পরপর জীবনে বড় 2টা ধাক্কা খেল। এত কিছু সামলাতে পারবে তো? সন্ধে নেমে রাত হয়েছে 5 কি 6 ঘন্টা হলো। আর এই সময়ের ব্যবধানে উলট পালট হয়ে গেছে সবকিছু। হ্যাঁ, 3 কবুলের মাধ্যমে বিয়ে সম্পন্ন হয়েছে আয়াত আর মাইশার। যেই বিয়েটা হয়তো আরও 7-8 মাস পরে ধুমধাম করে করা যেত, তা পরিস্থিতির দায়ে পড়ে সম্পন্ন হলো আজকে। পুরো বাড়িতেই তুখোর নীরবতা, কারো মধ্যে কোনো কথা নেই। এই পুরোটা সময় মাইশা পাথর হয়ে বসেছিল। পরে আনান আর পৃথার জোড়াজুড়িতে মাইশাকে নিয়ে যাওয়া হয় ওর নিজের ঘরে। মেহমানরাও সবাই নিরুদ্দেশ হয়ে গিয়েছে। প্রাঙ্গণে গম্ভীর ন্যায় বসে আছে শুধু পরিবারের লোকজন। নীরবতা কাটিয়ে আরিয়া মিজান সাহেবকে বলল, বাবা, ওদের বিয়েটা আজ না হলেই হতো না? না, হতো না। অল্প সময়ে মাইশা একটা কঠিন ব্যস্ততার মুখোমুখি হয়ে পড়েছে। বড্ড নাজুক ধরনের মেয়েও। সেই দুর্ঘটনার পর মনে ভয় ঢুকে গেছিল যে হয়তো ওকে ছেড়ে চলে যাবে, তারপর আরও ভেঙে পড়বে মেয়েটা। তুমি কি চাও এই সময়ে গতি ওকে তিলে তিলে শেষ করে ফেলুক? মিজান সাহেবের উত্তর যুক্তিসঙ্গত, তাই কেউ আর কোনো কথা বলল না। এখন এই সময় কেবলমাত্র আয়াতি পারবে ওকে সামলিয়ে তুলতে। শাওয়ারের নিচে স্তব্ধ হয়ে বসে আছে মাইশা। পরনে জামাটি ভিজে গায়ের সাথে আটসাট হয়ে আছে, তবুও সেদিকে মাইশার ধ্যান নেই। বারবার আজকে সেই বিভৎস মুহূর্তগুলোর কথা বাতাসের ন্যায় চোখের সামনে প্রতিফলিত হতে থাকলো। পানির স্পর্শে মাসুদের সেই হিংস্র আঁচড়ের ব্যথায় টন টন করছে শরীর। মাসে তো কত কল্পনা করেছিল ওর এই শরীরে বিয়ের পর শুধুমাত্র আয়াতের স্পর্শগুলো থাকবে। তবে মাসুদ কেন সেই জিনিসটুকু কেড়ে নিল ওর থেকে? আয়াতকে ওকে তাহলে মেনে নিবে? চিৎকার করতে ইচ্ছা করছে ওর। আর নিজেকে সামনে রাখতে পারলো না মেয়েটা। নিজের শরীরে সেই নোংরা স্পর্শগুলো দূর করার জন্য কাঁদতে কাঁদতে পাগলের মতো ঘষা শুরু করেছে। আয়াত রুমে এসে দেখল ঘরটিতে পুরো অন্ধকার। বাথরুমের দরজাটি হালকা ভিড়ানো, আর শাওয়ারের শব্দে বুঝতে বাকি রইল না যে কি হতে পারে। দ্রুত পায়ে সেখানে এগিয়ে গেল আয়াত। ভেতরে সেই করুণ দৃশ্য দেখে আয়াত ভেতরে গিয়ে হতবম্বের ন্যায় হাঁটু ভেঙে বসে পড়ল। শাওয়ারের পানিতে আয়াতও ভিজছে আংশিকভাবে। মাইশা পাগলের মতো শরীরে ঘষা মাজা করে চলেছে, কাঁপছেও অল্প বিস্তর। আয়াত ঠোঁটজোড়া হালকা নাড়িয়ে বলে উঠল, শান্ত হ মাইশু। আয়াতের সম্মোহনী কণ্ঠে করুণ চোখে সেদিকে তাকালো মাইশা। শাওয়ারের ঝপঝপ পানিতে চোখ মেলে আয়াতের লোভনীয় মুখটার দিকে সে তাকাতে পারছে না। আদৌ কি এখন সে আয়াতের যোগ্য?
এই সমাজকে কলঙ্কিত করে ফেলেছে? মায়েশা শীতল কণ্ঠে বলল, কেন এসছে এখানে? এভাবে বলো না। কেঁদে দিল মায়েশা। হিচকি তুলতে তুলতে বলল, তো কিভাবে বলবো? জানো ওই ম্যাডাম আমায় কি প্রশ্ন করেছিল? সেই ইনসিডেন্টের পরিপ্রেক্ষিতে আমার কি ইন্টারনাল ব্লিডিং হয়েছে? আনান, পৃথা সবাই ছিল ওখানে। লজ্জায় আমি কথা বলতে পারিনি। এর থেকে আমার মরে যাওয়ায়। মায়েশার কথা শেষ হবার আগেই আয়াত ক্ষিপ্ত গতিতে বুকে জড়িয়ে নিল মায়েশাকে। মায়েশা তখনও পাগলের মতো কেঁদেই চলেছে, কিন্তু আয়াতের হঠাৎ এভাবে ঝাঁপিয়ে পড়াতে কান্নার গতিটা হালকা কমিয়ে দিল। অস্থির লাগছে ছেলেটাকে। আয়াত নিজের বলিষ্ঠ হাত মায়েশার চুলে মৃদুভাবে আগলে রাখল। তাই উষ্ণ নিঃশ্বাস অবিরামভাবে আছড়ে পড়ল মায়েশার গলা আর ঘাড় সংলগ্ন স্থানে। আয়াত ঠোঁট কাঁপিয়ে মৃদুভাবে বলল, তুমি যেমন, তোমাকে আমি তেমন ভাবেই ভালোবাসি। এই হাত না ছাড়ার কথা যখন দিয়েছে, তবে মৃত্যুর আগ পর্যন্ত এই হাত ছাড়ব না। আমি এক নারীতে আসক্ত হতে চাই, মনে প্রাণে বলতে চাই, যত কঠিন পরিস্থিতি হোক না কেন, এই মাইশু পাখিটা শুধুমাত্র আরহাম আয়াতের। আয়াতের আড়ষ্ট কণ্ঠে এক অন্য জগতে চলে যাচ্ছে মায়েশা। বাথরুমে এখন কেবল শোনা যাচ্ছে ঝর্ণা থেকে গড়িয়ে পড়া অজস্র জলধারার প্রতিধ্বনি। মায়েশা আয়াতের বুকে থাকা অবস্থাতে তপ্ত শ্বাস ছাড়ল কয়েকবার। আয়াত পুনরায় বলল, যে ভুল করেছে সে উপযুক্ত শাস্তি পেয়ে যাবে মাইশু। তাহলে তুমি এত কষ্ট পাচ্ছ কেন? সে তোমায় শুধু কলঙ্কিত করার চেষ্টা করেছিল, কিন্তু সে সফল হয়নি, তা তুমিও জানো এবং আমিও জানি। যা করেছে সেটাও আমি ভুলতে পারবো না আয়াত। আজ প্রথমবার আয়াতকে ওর নাম ধরে সম্বোধন করলো মায়েশা। আয়াতের নির্বিকারভাবে শাওয়ারের নিচে মেয়েটাকে বুকে আগলে রেখেছে। মায়েশার শরীর এখন বরফের মতো শীতল, একটু একটু কাঁপছে। তাই আয়াত এক হাত দিয়ে শাওয়ার বন্ধ করে মায়েশাকে ভেজা অবস্থায় রেখে বেরিয়ে এলো বাথরুম থেকে। ওর পরনে প্যান্ট থেকে পানি চুয়ে চুয়ে পরে ঘর ভিজে গেল খানিকটা। আয়াত সেদিকে নজর না দিয়ে দ্রুত হাতে ব্যাগ থেকে জামার তোয়ালে বের করে মায়েশার কাছে নিয়ে আসলো। বাইরে মৃদু বৃষ্টি মুখর ভাব, তবে আজকের ওয়েদার যা বোঝাচ্ছে মূলত বৃষ্টি হবে না, শুধুমাত্র একগুচ্ছ কালো মেঘের আস্তরণই নিশি আকাশ আচ্ছন্ন করে রেখেছে। জানালাটা খোলা থাকার কারণে বাতাসের তালে শব্দ সৃষ্টি করছে বারবার। আয়াত রুমে নিজের জামাকাপড় পাল্টে জানালার ধারে অনিমেষ চোখে বাইরের দিকে তাকিয়ে থাকলো। মাইশা বেরিয়ে এলো ইতিমধ্যে। জানালার কাছে আয়াতকে দাঁড়িয়ে থাকতে দেখে ডাকলো না আর। এতক্ষণ পানির সংস্পর্শে থাকার কারণে একটু শীত শীত লাগছে। হঠাৎ হাঁচির শব্দেই আয়াত পেছনে ঘুরল। মাইশা দাঁড়িয়ে আছে অপ্রস্তুতভাবে। আয়াত এবার মৃদু গলায় বলল, আমি জানতাম এমন কিছু হবে। বলেই আয়াত মাইশার হাত টেনে খাটে বসিয়ে দেয়। মাইশার হাত থেকে তোয়ালে কেড়ে নিয়ে চুলগুলো মুছে দিচ্ছে সন্তর্পণে। মাইশা দু হাত খাটে রেখে পাথরের ন্যায় বসে রইল। মনে কাজ করছে জানা অজানা নানা সূক্ষ্ম অনুভূতি। চুলগুলো ভালো মতো মুছে দেওয়ার পর আয়াত হাঁটু গেড়ে বসে পড়ল মাইশার কাছে। ওর ফর্সা মুখ অনেকটা বিবর্ণ হয়ে আছে, চুলগুলো ভিজে থাকার কারণে কপালে আটসাট হয়ে রয়েছে। একটা নিঃশ্বাস ছাড়ল আয়াত, উদ্বিগ্ন কণ্ঠে বলল, তোমার আগে একটা কথা যে ঠিক কিভাবে আমার বুকে লাগাচ্ছিল তুমি জানো? এতটা নিষ্ঠুর কিভাবে হতে পারলে তুমি, যে মোর্চার কথা বলে শুরু করেছো এখন? তোমার এক একটা কথার ওজন তো কয়েকশো টনের মতো আছড়ে পড়লো আমার বুকে। কষ্ট কি তোমার একা হয়েছে? মোটেও না, আমিও কষ্ট পেয়েছি অনেক, আকাশ ছোঁয়া কষ্ট। তখন বলা তোমার প্রতিটা কথা তীরের মতো বেঁধেছে আমার বুকে। কিন্তু প্লিজ এরকম কথার বলো না মাইশু। আমার একটু ভুলের জন্য তোমার যদি আবার ক্ষতি হয় তবে আমি নিঃশেষ হয়ে যাব। এই আয়াতকে অস্থির দেখাচ্ছে। মায়েশার চোখ গিয়ে গড়িয়ে পড়ছে অবাধ্য জলের ধারা। আয়াত কাল বিলম্ব না করে হুলস্থুলভাবে নিজের ওষ্ঠদয় অস্তিত্ব হারিয়ে ফেলল মায়েশার ওষ্ঠে। এই প্রথম একটা নতুন ছোঁয়ায় হারিয়ে গেল দুজনে, যেখানে শুধু ভালোবাসার অস্তিত্বই প্রবলভাবে রয়েছে। মায়েশা আবেগে জর্জরিত নিজের হয়ে চোখ বন্ধ করে ফেলল। কাঁপা কাঁপা হাতে স্পর্শ করল আয়াতের চিবুক। বেশ কিছুক্ষণ পর আয়াত জড়িয়ে ধরল মায়েশাকে। এতটাই জোরে চেপে ধরেছে যে ওর হাড্ডিগুলো বোধহয় ভেঙেই যাবে। আয়াত তা বুঝতে পারল কিনা কে জানে, তবুও কানের কাছে ফিসফিসিয়ে বলে উঠল, আমার স্পর্শে তোমার সমস্ত যন্ত্রণা ভুলিয়ে দেব। কতটা সীমাবদ্ধতায় আমি থাকতে হয়েছিল জানো? তোমার উদ্ভট পাগলামিতে নিয়ন্ত্রণহীন হয়ে পড়লেও কখনো সাড়া দিইনি, কিন্তু তোমার এই কষ্ট আমি সহ্য করতে পারছি না। আজকের এই খারাপ দিনটাকে আমি সুন্দর মুহূর্তে পরিণত করতে চাই। মায়েশার কি হলো সে জানে না, শুধু নির্বিকারভাবে আয়াতের বুকে মিশে ঘন ঘন শ্বাস নিতে থাকলো। বুকে অজস্রবার ঠোঁট ছুঁয়ে বলল, আমি ভালোবাসি তোমায় আয়াত।
এর বেশি আর কিছু ভাবতে পারবো না। আয়াত স্তব্ধ হয়ে আছে। মায়েশার মাথায় হাতের বিচরণ চালাচ্ছে আলতোভাবে। বাইরে হালকা হাওয়া বহমান, ফুলের একটা তীব্র ঘ্রাণ পরিবেশটাকে মোহনীয় করে তুলছে। আজই হয়তো গাজীপুরের শেষ রাত। মায়েশার সাথেই রাতের প্রহরটা আকস্মিক হলেও আয়াত মুগ্ধতার সাথে তা সামলে নিল। এই বৃষ্টিময় রাত্রিতে তোমাকে প্রবলভাবে আঁকড়ে রাখবো মাইশু। একটা প্রবাদ আছে, সময় আর স্রোত কারো জন্য অপেক্ষা করে না। ঠিক তেমনিভাবে সময়ের তারে সবকিছু এগিয়ে চলেছে নিজস্ব গতিতে। মাসুদ তার উপযুক্ত শাস্তি পেয়েছে, আর অর্পির মা মেনা বিবিও ওর সম্পর্ক ছিন্ন করতে বাধ্য হয়েছে তাদের নিচু মন মানসিকতার জন্য। যারা মাইশাকে দোষারোপ করেছিল, পরবর্তীতে নিজেরাই তারা অনুতপ্ত হয়েছেন ব্যাপারটিকে এত রসালো করে তোলাতে। পরবর্তী এই বিষয় নিয়ে আর কোনো কথা বাড়াবাড়ি হয়নি, বা কেউ চেষ্টাও করেনি। মাইশার সাথে প্রতিটা মুহূর্ত ছিল ওর পরিবার, বন্ধু মহলা, সবচেয়ে কাছের মানুষ আয়াত, যার সাপোর্ট ছাড়া হয়তো মাইশা এতদূর এগিয়ে আসতে পারত না। ওদের বিয়ে হবার পরপরই আয়াত কাজে মন দেওয়া শুরু করেছে। বাবার ব্যবসাটা সামলানো প্রথমে ওর জন্য কষ্টকর হলেও নুহাসের সাহায্য নিয়ে তা অনেকটাই এগিয়ে নিতে পেরেছে। বিয়ে করেছে শাওনও, বাবার বন্ধুর মেয়ের সাথে। মেয়েটার নাম নিশি। অ্যারেঞ্জ ম্যারেজ হলেও প্রথম দেখাতে যে কেউ বলতে পারে ওদের লাভ ম্যারেজ, কেননা অল্প সময়ের মধ্যে একে অপরকে ওরা মানিয়ে নিয়েছে। সামাদ পৃথক বিবাহ বন্ধনে আবদ্ধ হবে শীঘ্রই। শুধু বাকি রয়ে গেল আনান। মেয়ে দেখতে নিয়ে গেলে এতটাই উদ্ভট প্রশ্ন করে বসে যে মেয়ে পরে হাতে পায়ে ধরে বলে, ভাইয়া আপনার পায়ে পড়ি, আমায় বিয়ে করবেন না। অতঃপর আনানের এসব কাণ্ডে অতিষ্ঠ হয়ে পরে ধরেই নিল এই ছেলের মনের মতো বউ খুঁজে পাবে না। এভাবেই দিন চলে যাচ্ছে সবার। মাইশা এখন অনেকটা প্রাণবন্ত, সবার সাথে হাসি মুখে কথা বলে। আয়াত অফিস থেকে এলে ওর সবকিছু গোছগাছ করে রাখে। এক কথায় আগের তুলনায় বন্ধন যেন আরো গভীর হয়েছে। কিন্তু আয়াতের একটা বিষয় নিয়ে বড্ড অতিষ্ঠ মাইশা। ছেলেটা কাউকে না বলে এখনো হুটহাট করে শাওনের সাথে ঘুরতে বেরিয়ে যায়। মাইশা এ নিয়ে প্রচুর অভিমান করলেও আয়াত পরবর্তীতে এমনভাবে ওকে বোঝায় যে মাইশা না হেসে পারেই না। তবুও আয়াত বারবার একই কাজ করে চলেছে। আজ বিকেলেও ঘটলো এমন ঘটনা। আয়াত ওর মোবাইলে টেক্সট করলো যে আজ আসতে আসতে ওর ভোর 4টা কি 5টা বেজে যাবে। লং ড্রাইভে যাবে শাওনের সাথে। এটা থেকে মনে পাহাড় সমান অভিমান জমে উঠল মাইশার। আজ ওদের বিয়ের 1 বছর হতে চলেছে, আর এই ছেলেটা কি তবে ভুলে গেল? আজ সারাদিন রাহেলা বেগমের সাথে কেটে কত কিছু রান্না করেছে আয়াতের পছন্দের খাবার। ছেলেটার আদর সেটা হদিস আছে? এতদিন তো ঠিক ছিল, তবে আজ এই কাজটা না করলে পারতো না? এত নিষ্ঠুরের মতো কিভাবে মেসেজ দিয়ে ফুরুত করে উড়ে গেল? হ্যাঁ, না, আয়াতকে একটা উচিত শিক্ষা দিতেই হবে। এতদিন আয়াত না বলে হুটহাট ঘুরতে গিয়েছে না, আজ মাইশাও সেই কাজই করবে। কথা মতো তাই কল দিল আনানকে। ট্রেনের ঝকঝক শব্দে আলোড়ন সৃষ্টি হচ্ছে চারপাশে। রাতের আধারে বাহিরে দেখা যাচ্ছে মস্ত বড় একটা চাঁদ। কি ফুরফুরে এখানকার হাওয়া, যেন সেই স্পর্শে মানুষ অন্যত্র হারিয়ে যাবে। ট্রেনের বগিতে ক্লান্তভাবে বসে আছে অর্পি, আনান আর মাইশা। অর্পির ঘুমো ঘুমো শরীর এলিয়ে পড়েছে মাইশার কাঁধে, আর আনান মনে মনে দরুদ পড়তে ব্যস্ত। অর্পি তা দেখে বলল, কি রায় নেন না, এমনি দরুদ পড়ছস যে? তুই তো ট্রেনে ভয় পাওয়ার মতো মানুষ না। আমি তো আছি আমার চিন্তায়। একে তো নুহাস ভাই আমারে বলল তাদের দুটোরে পৃথার বাসায় নিয়ে যেতে। শেষে কি ওয়ার্নিং দিল, বেড়ার পরাণের বউ আর বোনের যদি কিছু হয় আমারও তবে কিছু করে ফেলবে। এদিকে এই মায়াটায় আয়াত ভাইরে না বলে আইছে। যদি আয়াত ভাই ওদিকে জানে আমি তার বউরে নিয়ে ভাগছি, আমার তো তবে গর্দান কাটা যাবে। ওগুলো কি তোরা বুঝবি? পড়ছি তো আমি মাইন্ড কাটছি পাই। মিটমিটিয়ে হাসলো দুজনে। আনানের এরকম অবস্থায় যেন ওরা না হেসে পারছে না। ট্রেন ঢাকা ছেড়ে অনেক দূরে এগিয়ে এসেছে, আর 2-3 ঘন্টা পেরোলেই তা পঞ্চগড় স্টেশনে গিয়ে থামবে। তাছাড়া বাংলাদেশের উত্তর প্রান্তে পঞ্চগড় হওয়ায় এখানে ঠান্ডার প্রকোপ অনেকটাই বেশি। তাই যতই উত্তরে এগোচ্ছে তারা, ততই শীতল অনুভূতি হচ্ছে। আচ্ছা, আয়াত যদি জানে যে সে বাসায় নেই, তাহলে আয়াতের রিয়াকশন কেমন হবে? ছেলেটাকে আদৌ বুঝতে পারবে ওর রাগের কারণ? শীতের কারণে চোখে ঘুম ভর করেছে মাইশার। এখন ঘুমালে বন্ধ হয় না। রাত্রির শেষ প্রহর কেটে ঘনিয়ে এলো ভোর। আকাশ পরিষ্কার হওয়া শুরু করেছে। ট্রেনে জানালার ফাঁক দিয়ে হয়তো কিছু মুহূর্ত পরে আলো আছড়ে পড়বে। ট্রেন এখন থেমে আসে পঞ্চগড় স্টেশনে। পিটপিট করে চোখ খুলল মাইশা। অর্পিওর কাঁধে মাথা দিয়েই ঘুমিয়ে আছে। চশমার আগের জায়গায় নেই, নিচে পড়ে যাওয়াতে ভেঙে গিয়েছে। দীর্ঘশ্বাস ছাড়লো মাইশা। এবারে মেয়ে যে ঘুম থেকে উঠে কিচ্ছু দেখতে পাচ্ছি না, এই গান শুরু করবে এটা নিশ্চিত। উঠেছো তাহলে?
কারো শক্ত পুরুষালী কণ্ঠে সাথে সাথে সেখানে তাকালো মাইশা। বিস্ময়ের একেবারে চরম পর্যায়ে উপনীত হয়েছে মেয়েটা। আনানের পাশে আয়াত বসে আছে। আনান সিটে মাথা হেলিয়ে নাক ডাকতে মগ্ন, আর আয়াত চোখ মুখ দুর্বল, চুলগুলো এলোমেলো, পরনে গতকালের সেই অফিসের জামা। মাইশা চেঁচিয়ে বলে উঠল, আনান জলদি ওঠ। মাইশার চিৎকারে আনান সহ অর্পিয়ে উঠল। বগিতে থাকা বাকি লোকজনও ব্যাগ নামাতে নামাতে বিরক্তির ভঙ্গিতে মাইশার দিকে তাকালো। আনান পাশে ফিরে আয়াতকে দেখে স্তব্ধ হয়ে যায়, কাঁপা কাঁপা গলায় বলল, ভাই আপনি? ইচ্ছে তো করছে নুহাস ভাইয়ের মতো ঠেসে দুইটা চর মারে। আমার পারমিশন ছাড়া আমার বউকে নিয়ে আসছো তুমি? আনান বেচারা পারছে না শুধু কাঁদতে, বিচলিত হয়ে বলল, আমার কি আপনাকে মানুষ মনে হয় না? বউ কয় ওরে না নিয়ে গেলে মারবো, এদিকে জামাই কয় নিয়ে আসছে দেখা মারবো। আমার গালের কি সরকারি সম্পদ পাইছেন নাকি আপনারা? আয়াত চোখ গরম করে মাইশার দিকে তাকালো, তারপর বলল, একটু লং ড্রাইভে গিয়েছিলাম অফিস থেকে। তোমার যাওয়ার 3-4 ঘন্টা পর শুনে যে তুমি নাকি পঞ্চগড় যাচ্ছ, তখনই গাড়ি ঘুরিয়ে হাইওয়ে দিয়ে এখানে আসতে হলো। এক ফোঁটা ঘুমানি টেনশনে। এক ফোঁটা ঘুমানি টেনশনে। এমন বাচ্চামন মানে কি? তুমি কি জানো না যে রাতে তোমায় ছাড়া আমার ঘুম হয় না? শুকনো কাশলো আনান আর অর্পি। মাইশা চোখ বড় বড় করে ওর দিকে তাকিয়ে আছে। ট্রেনের বগি আর স্টেশনও জনশূন্য হয়ে পড়েছে ইতিমধ্যে। কেমন যেন একটা শুনশান অনুভূতি। মাইশা উঠে দাঁড়ালো ব্যাগ নিয়ে। আয়াতের দিকে না তাকিয়ে বলল, ঘুম না হলে ঘুমানোর অভ্যাস করো। তুমি যেমন শাওন ভাইয়ের সাথে এদিক ওদিক ঘোরো, আমিও এখানে আমার বন্ধুদের সাথে এক প্রিয় বান্ধবীর বাড়িতে এসেছি, আর খালামণিও পারমিশন দিয়েছে। এখন যেভাবে এসেছো ওভাবেই ফুটাও। আনন্দে আর একটা ভয় দেখালে আমাদের প্রথম দেখার মতো গাল লাল করে দেবো একদম। ট্রেন থেকে নেমে পড়েছে মাইশা, সাথে পেছন পেছন আয়াত, আনান আর অর্পিও। পুরো প্ল্যাটফর্ম একেবারে জনশূন্য। দূর দূর কোনো মানুষ দেখা যাচ্ছে না, যেন অনায়াসে দিন দুপুরে জম্বি মুভির শুটিং করতে পারবে কেউ। আয়াত হাত চেপে ধরলো মাইশার। আনান আর অর্পিকে বলল, তোমরা যাও, আমি ওকে নিয়ে আসছি। মোটেও না, আমি ওদের সাথেই যাব। আনান মলিন সুরে বলল, ভাই ওরে নিয়ে যাই। আয়াত কঠোর চোখে তাকাতেই তপ্তশ্বাস ছাড়লো আনান। অর্পিকে নিয়ে একাই তাই চলে গেল পৃথার বাড়ির উদ্দেশ্যে। মাইশা কাঁদো কাঁদো সুরে বলল, তুমি অনেক খারাপ হয়ে গিয়েছো, আমি আসাতে তোমার খারাপ লাগে, আর তুমি যখন হুটহাট করে ফুরুত হয়ে যাও তখন আমার খারাপ লাগে না? আয়াত হাসলো বিনয়ী ভঙ্গিতে। মেয়েটার যে মনে ক্ষোভের পাহাড় পুষিয়ে রেখেছে এ নিয়ে আর দ্বিমত নেই। আর ওদের বর্ষপূর্তির কথাও তো ভুলে গিয়েছিল আয়াত। মাইশা যখন রাগ করে চলে যায়, পরে আরিয়া ফোন করে জানিয়ে দেয় সবকিছু। আয়াত এক হাত মাইশাকে কাছে টেনে আনলো, মাথা নিচু করে এক কানে আলতোভাবে হাত স্পর্শ করে বলল, সরি মাইশু। আয়াতের কোমল কণ্ঠ, এই কণ্ঠে মাইশার মনের বরফ গলে যেতে থাকলো নিমিষেই। মুখের রাগী ভাব কর্পূরের মতো উড়ে গিয়ে বিরাজ করলো মোহনীয়তা। হাওয়ার তারে আয়াতের এলোমেলো চুলগুলো উড়ে চলেছে। পূব আকাশে দেখা মিলল সূর্যের। লালাভ আকাশের সাদা মেঘের আস্তরণে প্রতিফলিত রশ্মিগুলো আয়াতের কালচে বাদামি চোখ জোড়াকে অপূর্ব করে তুলছে। সেই চোখের সৌন্দর্য যেন ছড়িয়ে পড়ছে পঞ্চগড়ের সুন্দর এই দৃশ্যপটে। আয়াত অন্য হাত দিয়ে মাইশার কোমর চেপে টেনে আনলো নিজের কাছে। মাইশা এখনো সম্মোহনী দৃষ্টি নিয়ে ছেলেটার চোখে গহীন ডুবে আছে। আমাদের প্রথম দেখা পঞ্চগড় স্টেশনে হয়েছিল, আর বিয়ের আজ 1 বছর পর আমরা এখানে দাঁড়িয়ে আছি। প্রকৃতি কত অদ্ভুত, তাই না? মাইশা অবাক হলো আয়াতের কথায়। আসলেই তো, এখানেই তো একটা বড়সড় ঘটনার পরিপ্রেক্ষিতে ওদের দেখাটা হয়েছিল। সেদিনকার ঘটনাগুলোর কথা পুনরায় স্মৃতিচারণ হওয়াতে ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে মাইশার। আয়াত মাইশার দিকে নিষ্পলক চেয়ে থাকলো কিছুক্ষণ। অতঃপর খুব গভীরভাবে মাইশার কপালে নিজের ঠোঁট স্পর্শ করল। চমকে ওঠে মাইশা, বিভ্রান্তি নিয়ে আশেপাশে তাকায় যে কেউ দেখছে কিনা, কিন্তু কেউই এখানে নেই। আকাশেই তো সূর্য উঠল সবে মাত্র। ট্রেনও স্টেশন ছেড়ে বহু দূর চলে গিয়েছে। তবুও লজ্জার আবরণ ঘিরে ধরে মাইশাকে। আজ এত সময় পর এখনো আয়াতের কথায় কাজে ওকে সর্বত্র যেন মোহনীয়তা গ্রাস করে ফেলে। আয়াত তা দেখে অল্প বিস্তর হাসলো, সাথে মাইশাও। মুখের উপর পড়ে থাকা খুচরো চুলগুলো কানে পিঠে গুজে আয়াত নেশাগ্রস্ত কণ্ঠে বলে উঠল, তোমার এই হাসিতে উন্মাদ হয়ে যায় গো বউ। বদ্ধ ছিল কোথায় বারবার স্মৃতিচারণ করতে চাই। হৃদমাঝারে তুমি ছিলে, আছো এবং থাকবে। ভালোবাসি। খবরদার, আমায় কেউ ছোবে না। আয়াত হাত সরিয়ে ফেলল নিজের।
মেয়েটা এখনো ওই পরিস্থিতিতেই আছে। মাইশা কোনো মতে উঠে সবার সাথে তাই বাইরে প্রাঙ্গণের দিকে গেল। রুমের তুলনায় বাইরে মানুষের পরিমাণ আরো দ্বিগুণ, যেন এখানে কোনো স্টার প্লাসে সিরিয়াল চলছে। ঠিক এমনভাবে তাকিয়ে আছে মাইশার দিকে। একপাশে দেয়াল ঘেঁষে স্তব্ধ হয়ে বসা মাসুদ। রক্তের স্রোতে ছেলেটার মুখের আকার পাল্টে গিয়েছে। এর এমন অবস্থা যে কে করতে পারবে এটা ভালো মতোই জানে মাইশা। মাসুদের পাশে ওর মা ওরফে অর্পির চাচি বসে আছে মাথায় হাত দিয়ে। মাইশাকে দেখা মাত্র একটা ক্রোধের ভাব ফুটে উঠল ওনার মুখে। প্রাঙ্গণে মিজান সাহেব, আরিয়া আর রাহেলা বেগমও অনিমেষ পানে তাকিয়ে আছে মাইশার দিকে। মাসুদের মা ক্ষোভ সুরে বলল, আসছে এই ঢঙ্গি মাইয়া, আমার ছেলেরে মায়ের খাওয়াইয়া শান্তি হয়নি তোমার? মাইশা নিশ্চুপ। ওপাশ থেকে অর্পির বোন অরি বলে উঠল, ভুলে যাবেন না চাচি, মাসুদ ভাই আপুর সাথে কি করেছিল। এতক্ষণের পুষে থাকা রাগটা যেন আরো চড়াও দিয়ে উঠল অরির কথায়। তাই চেঁচিয়ে বলে উঠলেন, ছেলে মানুষ এমনি এমনি এসব করেনি, বুঝেছ? এই মেয়ের চরিত্রে সমস্যা আছে। না হলে আমার মাসুদ জানলো কেমনে যে এই মেয়ে স্টোর রুমে আছে? আমি নিশ্চিত এই দুশ্চরিত্রা মেয়েটাই মাসুদরে ভুলাইয়া ভালাইয়া উল্টাপাল্টা করার চেষ্টা করছে। অর্পির মা আমিনা বেগম বলে উঠল, মুখ সামলে কথা বলেন ভাবি। আমি এতক্ষণ মুখ সামলেই ছিলাম, কিন্তু এখন আর পারবো না। যখন থেকে আসছি তখন থেকে দেখতেছি এই মাইয়া বড্ড চালবাজ। একবার আনান, একবার সামাদ, আবার ওর পিরিতের খালাতো ভাইয়ের বন্ধুর সাথে গুটুর গুটুর করে। আমি কি কিছুই বুঝি না মানে করছো? শোনো আমেনা, খোসা ছাড়া কলার দিকে একবার হলেও সবাই মুখ তুইলা তাকাবো। এখন এই মাইয়া যদি তোমার পোলার সামনে বুকের আসল ফালাইয়া কুটুর কুটুর করে, তবে কি তোমার পোলায় একটু হলেও মধু খাইতে যাইব না? আগে এরে ঠিক হইতে কও, তুচ্চরিত্রা কোথাকার। আয়াত হাসলো বিব্রত ভঙ্গিতে। মনে পাহাড় সমান ক্ষোভ বসে রেখেছে। আজ এই মাসুদের মা যদি মুরব্বী মানুষ না হতো, তার নির্ঘাত আয়াতের হাতে রক্তারক্তি হয়ে যেত। আশেপাশে মানুষও রীতিমতো কানাঘুষা শুরু করে দিয়েছে। আয়াত দু কদম এগিয়ে গেল মাসুদের মায়ের দিকে। ভদ্ররূপী মহিলাটি সরু চোখে তাকালেন। আয়াত ঠোঁটচোরা হালকা নাড়িয়ে বলল, হয়েছে আপনার কথা? এতক্ষণ আপনি অনেক কিছু বলেছেন। আমরা বউয়া মানুষের মতো আপনার কথা শুনছিলাম, বাট আর না। ফার্দার আমি যদি আমার হবু বউয়ের ক্যারেক্টার নিয়ে আপনার কাছে আরেকটা কথাও শুনি, আমি তবে ভুলে যাব আপনি নুহাস ভাইয়ের চাচি শাশুড়ি। কারেক্ট? আয়াত কথাগুলো অত্যন্ত শান্ত ভঙ্গিতে বললেও মুখ ইতিমধ্যে ভয়ঙ্কর লাল হয়ে গিয়েছে। এই ছেলেটাকে একটু মারতে পারলে শান্তি হতো, কিন্তু আনান আর নুহাস একে মেরে যা অবস্থা করেছে, আর একটু মারলে যে বাঁচার নিশ্চয়তা শতভাগ অনিশ্চিত হয়ে যাবে, এটা ভেবে আয়াতকে থামিয়ে দিলেন মিজান সাহেব। রহমান সাহেবের ব্লাড প্রেশার একেবারেই হাই হয়ে গিয়েছে। তর তর করে কপাল থেকে তাই বেয়ে পড়ছে ঘাম। পরিবারের লোকজনের অবস্থা কাহিল হলেও অন্যেরা মায়েশাকে নিয়ে নিজেদের ভিড়ে নানা রকম জল্পনা কল্পনা শুরু করে দিয়েছে। কেউ মেয়েটার অনিশ্চিত ভবিষ্যতের হাহাকার করে, তো কেউ কুৎসা রটিয়ে। তার মধ্যে বাড়িতে আগমন ঘটল দল বল সহ কিছু পুলিশের। তাদের মধ্যে আরও দুজন মহিলা পুলিশও আছে। এখানে কি হয়েছে সেটা সম্পর্কে আগেই ধারণা আছে ওনাদের। পুলিশের একজন বলে উঠল, মাসুদ শিকদারকে গ্রেফতার করার জন্য আমাদের ওয়ারেন্ট প্রদান করা হয়েছে উপর মহল থেকে। কোথায় সে? সামাদ সসম্মানে ওনাকে মাসুদের কাছে নিয়ে গেল। পুলিশরা সবাই মাসুদের অবস্থা দেখে ভ্রু কুচকে তাকিয়ে রইলেন। যদিও একজন রেপিস্ট হাতে হাতে ধরা পড়লেই যে তার এমন ভয়াবহ অবস্থাই হয়, এই সম্পর্কে ওনাদের সবার ভালো ধারণা আছে। পুলিশ ভদ্রলোক তাদের লোকদের নিয়ে সুন্দরভাবে হাতে হ্যান্ডকাফ পরিয়ে বলল, এগিয়ে আসলেন মাসুদের বাবা। উনি জানেন যে মাসুদ হয়তো অন্যায় করেছে, কিন্তু কোনো বাবাই চাইবে না তার ছেলে জেল খাটুক। পুলিশ ভদ্রলোককে তিনি বললেন, একটু থামুন স্যার, আপনার আগে ভিক্টিমের সাথে কথা বলা উচিত। আমাদের ভবিষ্যতে হি ইজ নট রেপিস্ট। ভিতরে কিছু একটা গন্ডগোল হয়েছে। নুহাস এবার দাঁতের দাঁত চেপে বলল, ওই ভদ্র মুখোশধারী লোক আপনাকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে স্যার। আমার জানা মতে অ্যাটেম্পটেড রেপের কারণেও আসামিকে গ্রেফতার করে যায়। এদের দুজনের দু কথায় পুলিশ লোকটি এবার বিরক্ত হলেন। তাই খেপে গিয়ে তিনি বললেন, সেই হিসেবে চাইলে আপনাকেও গ্রেফতার করা যায় মিস্টার নুহাস। আইন ভঙ্গ করে তার নিজের হাতে নেওয়ার ক্ষমতাও তো আপনার নেই। দমে গেল নুহাস। পুলিশ সরু চোখে এবার সবাইকে পর্যবেক্ষণ করলেন কিছুক্ষণ, তারপর বলে উঠলেন, ভিকটিম কোথায়? তাকেও আমাদের সাথে থানায় যেতে হবে। তদন্তের জন্য আমাদের তার রিপোর্ট প্রয়োজন। আপনার কি মনে হয় স্যার, একটি মেয়ে অ্যাটেম্প টু রেপের মতো জঘন্য পরিস্থিতিতে পড়ে কোনো কথা বলার মতো অবস্থায় থাকবে? আয়াতের কড়া কণ্ঠ। ভদ্রলোক বিব্রত ভঙ্গিতে হাসলেন। তারপর পাশের মহিলা পুলিশটি বললেন, দেখুন,
ভিকটিমের বয়ান ছাড়া কিছুতেই আমরা আসামিকে গ্রেফতার করতে পারবো না। এতক্ষণ পরে মুখ খুলল মাইশা, কাঁপা কাঁপা গলায় বলল, এখানে রিপোর্ট নেওয়া যায় না? মহিলা পুলিশটি এবার বললেন, আপনি ভিকটিম? হ্যাঁ। এই উত্তরটি দেওয়ার সময় মাইশা যেন নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। পুলিশ ভদ্রলোকটি এবার বললেন, ঠিক আছে, ওনার এখানেই বয়ান নেওয়া হবে। কেউ একজন একটা খালি রুমের ব্যবস্থা করুন প্লিজ। ভিকটিমের এই দৃশ্য যারা দেখেছেন তারা আমাদের সাথে থাকবেন। কথা মতো তাই হলো। মাইশা, আনান, পৃথা আর পুলিশের সেই 4 জন লোক সবাই বসে আছে একটি খালি রুমে। আর কাউকে ভেতরে আসার অনুমতি দেওয়া হয়নি। পুলিশ ভদ্রলোকের ইশারা মতো মহিলা পুলিশ এবার বললেন, আমি এবার যা যা প্রশ্ন করব সবকিছু সঠিক উত্তর দিতে হবে, ঠিক আছে? জি। আসামি ঠিক কখন আপনার সাথে এমন করে? বাবার কথা মতো স্টোর রুম থেকে আমি গিফট আনতে গিয়েছিলাম। তখন আমার বড় ভাইয়ের বিয়ের কাজ শেষ হয়েছে কিছুক্ষণ হবে। আর স্টোর রুম ভেন্যু থেকে খুব একটা দূরে না, 2 সেকেন্ডের কাজের জন্য গিয়ে যে এত বড় কিছু একটা হবে তা মূলত আমি ভাবতেই পারিনি। আপনার 2 বন্ধু কখন গিয়েছে ওখানে? আপনার ভাষ্য মতে তো সবাই বিশের কাজে মশগুল ছিল, তাহলে ওরা আসলো কি হবে? পুলিশের এরূপ উদ্ভট প্রশ্নে বিরক্ত হওয়াটাই স্বাভাবিক, কিন্তু দেখা গেল পুলিশ নিজের জায়গাতেই ঠিকই আছেন। সন্দেহ আর সন্দেহই তাদের মূল কর্ম। মাইশা মৃদু গলায় বলল, ওই যে বললাম স্টোর রুমটা বিয়ের ভেন্যু থেকে বেশি একটা দূরে না, তাই আমার আসতে এত দেরি হচ্ছে দেখেই ওরা ওখানে গিয়েছিল। আচ্ছা, আসামি কেন এই অল্প মুহূর্তের মধ্যেই আপনার সাথে জোরপূর্বক ফিজিক্যালি ইনভলভ হতে চাইবে? আমাদের রিপোর্ট অনুযায়ী তিনি সম্ভবত আপনার চরিত্রে দাগ লাগাতে চেয়েছিলেন। বিষয়টি কেন? এমন তো নয় যে আপনার সাথে ওনার রিলেশন ছিল। সহ্যের সীমা অতিক্রম হয়ে যাচ্ছে আনানের, তাই নীরবতা কাটিয়ে বলল, দেখুন ম্যাডাম, এরকম প্রশ্ন আপনি করতে পারবেন না। আপনি চুপ থাকলেই ভালো হবে মিস্টার। আমাদেরকে আমাদের কাজ করতে দিন। আনান এবার চুপ হয়ে গেল। পুলিশ মহিলাটি এবার তীক্ষ্ণ চোখে মাইশার গলার দিকে তাকালেন। মাইশা ওড়না দিয়ে নিজেকে আড়াল করে রাখা সত্ত্বেও অল্প বিস্তর সেই দাগগুলো স্পষ্ট দেখা যাচ্ছে। মহিলাটি পুনরায় বললেন, লাস্ট প্রশ্ন করব। আপনার অবস্থা থেকে যতটুকু বোঝা যায় আসামি তার কাজে অনেকটুকুই সফল হয়েছে, তবুও সেই ইনসিডেন্টের পরিপ্রেক্ষিতে আপনার ইন্টারনাল ব্লিডিং হয়েছে। লজ্জায় বিব্রত হয়ে টুক করে এক ফোঁটা জ্বর গড়িয়ে পড়ল মাইশার। আনান, পৃথাও পেছনে মাথা নত করে দাঁড়িয়ে আছে। মাইশার এই কথাটি শোনার আগে বোধহয় মরে যাওয়া ভালো ছিল। ঠোঁট চেপে তবুও কান্না আটকে বলল, না। এর বেশি আর কিছুই বলতে পারল না মাইশা। পুলিশের লোকজন ধন্যবাদ জানিয়ে মাসুদকে গ্রেফতার করে চলে গেল নিজ ক্ষেত্রে। পিছু পিছু মাসুদের বাবা মাও গিয়েছে। এখন পুরো বিয়ে মহল শান্ত। এই তো 2-2.5 ঘন্টা আগে যেখানে আনন্দ মজলিসে গমগম করছিল, সেখানে এখন আগের ন্যায় অনেক মানুষ থাকলেও ধ্বংসস্তূপ ছাড়া কিছুই মনে হয় না। মাইশা বিধ্বস্ত অবস্থায় বসে আছে প্রাঙ্গণে। সবার মধ্যে রীতিমতো কানাঘুষা চলছে। এই ব্যাপারে যে 7-8 মাস পর হয়তো এভাবে ওর বিয়েটাও হতো, কিন্তু এই মেয়েটা কলঙ্কিত হবার পর আদৌ এমন কিছু কি হবে? দোষ তো আর মাইশার ছিল না, তবে কেন ওই নরপশু মাসুদের কর্মফল সে ভোগ করবে? মিজান সাহেব হাঁটু গেড়ে বসে পড়লেন মাইশার পাশে। চশমার ভেতর দিয়ে ওনার আর্দ্র চোখ যুগল স্পষ্ট দেখা যাচ্ছে। মাইশা আবার শীতল ভঙ্গিতে বলল, খালু, তুমিও কি অন্য 4-5 জনের মতো আমার দুশ্চরিত্রা উপাধি দেবে? মেয়েটাকে এভাবে দেখে বুকটা হু হু করে উঠছে মিজান সাহেবের। যত জঘন্য পরিস্থিতি হোক না কেন, এই মেয়েটাকে প্রচন্ড বিশ্বাস করেন তিনি। আদরের সহিত তিনি এবার বললেন, না রে মা। মাইশা এবার ঝপ করে মিজান সাহেবের বুকে মাথা এড়িয়ে পাগলের মতো কাঁদতে থাকলো। মিজান সাহেব এবার যেন পাথর হয়ে গিয়েছেন। এই মেয়েটাকে সান্ত্বনা দেওয়ার পরিভাষা আর নেই। মাইশা কাঁদতে কাঁদতে এবার বলল, ওই জানোয়ারটা আমার সব স্বপ্ন চুরমার করে দিল খালুজান। আমার সুন্দর ভবিষ্যৎটা নিমিষেই তছনছ করে দিল। এই সমাজ আমায় বাঁচতে দেবে না খালুজান। আমার ভালোবাসা, বন্ধু, পরিবার সব কিছু আজ হারিয়ে গেল শুধু ওই জানোয়ারটা নোংরা ছোঁয়ায়। মিজান সাহেব পরম মমতায় মেয়েটাকে থামানোর চেষ্টা করছেন, কিন্তু তিনি ব্যর্থ। এর মধ্যে একজন বৃদ্ধ মহিলা বলল, ওই পোলা কাম খারাপ করলেও এই মাইয়া যে নির্দোষ এমন কিন্তু নয়। তালি কি আর এক হাতে বাজে? এখন এই মাইয়ারে কে বিয়া করব আল্লাহ মালুম। আর একজন বলে উঠল, এমন মাইয়ারে কেউ বিয়া করবে না মা। বাপ ভাইয়ের ক্ষমতা আছে, সেই ঘরে বসায় বসায় খাওয়াইব। এমন হাজারো কথা শোনা যাচ্ছে আশপাশ থেকে।
মিজান সাহেব আবার চেঁচিয়ে বললেন, এখন এসব কথা না বললে হয় না। আয়াতের চাচি আবার বলল, কথা তো আর খারাপ বলে নাই কেউ। আপনি যে এত আদর দেখাচ্ছেন, আপনি কি এখনো চাইবেন এই মেয়ের সাথে আপনার ছেলের বিয়ে দিতে? হঠাৎ থেমে গেল সব পরিস্থিতি। আয়াত এতক্ষণ একটা কথাও বলেনি, কেননা নুহাস ভাই কড়ায় গন্ডায় বলে দিয়েছে আয়াত যেন আর একটা কথাও না বলে। এখানে আয়াতের কথা বলাতে পরিবেশ আরও বিগড়ে যেতে পারে, তাই নুহাস আগেই নিজের পূর্ব বিচক্ষণতার সাহায্যে আয়াতকে চুপ থাকতে বলেছে। মিজান সাহেব গম্ভীর হয়ে বসে আছেন, মুখ থেকে একটা কথাও বের হচ্ছে না, বোঝাই যাচ্ছে খুব গভীর কিছু চিন্তা করছেন। সবাই ভেবে নিল যে মিজান সাহেব হয়তো সুযোগ মতো আয়াত আর মাইশার বিয়ে ভেঙে দিবে। আয়াত এখনো উদাসীন ভাবে ওর বাবার দিকে তাকিয়ে আছে। নীরবতা কাটলেন মিজান সাহেব, ঠোঁট নাড়িয়ে বলে উঠলেন, হ্যাঁ আমি দেব। আমার ছেলের সাথে মাইশার বিয়ে। আমার ছেলে ওকে আগলে রাখবে, ওর নিমিষে চুরমার হয়ে যাওয়া জীবনটা আবার স্বাভাবিক করে দেবে। আয়াত আর মাইশার বিয়ে হবে, আজই হবে, এখানেই হবে। বিস্ময়ের একেবারে চরম ধাপে চড়ে গেল সবাই। সবাই এমনভাবে মিজান সাহেবের দিকে তাকিয়ে আছে যেন এই বিষয়টা টিভির পাতায় ব্রেকিং নিউজ করা যাবে। আয়াতের চাচি গাটা মেরে বলল, ভাই ভেবে চিনতে বলছেন তো? 100 বার ভেবে চিনতে বলেছি। মাইশা আর আজকে প্রস্তুত থাকতে বলো, আজই ওদের বিয়ে হবে। আমার এই ফুলের মেয়েটাকে নিয়ে আর কোনো কথা আমি শুনতে পারবো না। মিজান সাহেবের কথায় রাহেলা আর রহমান সাহেবের মুখে ফুটে উঠেছে কৃতজ্ঞতার হাসি। মাইশাও নীরবে নিজের খালুজানের দিকে তাকিয়ে আছে। আর পরপর জীবনে বড় 2টা ধাক্কা খেল। এত কিছু সামলাতে পারবে তো? সন্ধে নেমে রাত হয়েছে 5 কি 6 ঘন্টা হলো। আর এই সময়ের ব্যবধানে উলট পালট হয়ে গেছে সবকিছু। হ্যাঁ, 3 কবুলের মাধ্যমে বিয়ে সম্পন্ন হয়েছে আয়াত আর মাইশার। যেই বিয়েটা হয়তো আরও 7-8 মাস পরে ধুমধাম করে করা যেত, তা পরিস্থিতির দায়ে পড়ে সম্পন্ন হলো আজকে। পুরো বাড়িতেই তুখোর নীরবতা, কারো মধ্যে কোনো কথা নেই। এই পুরোটা সময় মাইশা পাথর হয়ে বসেছিল। পরে আনান আর পৃথার জোড়াজুড়িতে মাইশাকে নিয়ে যাওয়া হয় ওর নিজের ঘরে। মেহমানরাও সবাই নিরুদ্দেশ হয়ে গিয়েছে। প্রাঙ্গণে গম্ভীর ন্যায় বসে আছে শুধু পরিবারের লোকজন। নীরবতা কাটিয়ে আরিয়া মিজান সাহেবকে বলল, বাবা, ওদের বিয়েটা আজ না হলেই হতো না? না হতো না। অল্প সময়ে মাইশা একটা কঠিন ব্যস্ততার মুখোমুখি হয়ে পড়েছে। বড্ড নাজুক ধরনের মেয়েও। সেই 2 ঘন্টার পর মনে ভয় ঢুকে গেছিল যে হয়তো ওকে ছেড়ে চলে যাবে, তারপর আরও ভেঙে পড়বে মেয়েটা। তুমি কি চাও এই সময়ে গতি ওকে তিলে তিলে শেষ করে ফেলুক? মিজান সাহেবের উত্তর যুক্তিসঙ্গত, তাই কেউ আর কোনো কথা বলল না। এখন এই সময় কেবলমাত্র আয়াতি পারবে ওকে সামলিয়ে তুলতে। শাওয়ারের নিচে স্তব্ধ হয়ে বসে আছে মাইশা। পরনে জামাটি ভিজে গায়ের সাথে আটসাট হয়ে আছে, তবুও সেদিকে মাইশার ধ্যান নেই। বারবার আজকে সেই বিভৎস মুহূর্তগুলোর কথা বাতাসের ন্যায় চোখের সামনে প্রতিফলিত হতে থাকলো। পানির স্পর্শে মাসুদের সেই হিংস্র আঁচড়ের ব্যথায় টন টন করছে শরীর। মাসে তো কত কল্পনা করেছিল ওর এই শরীরে বিয়ের পর শুধুমাত্র আয়াতের স্পর্শগুলো থাকবে। তবে মাসুদ কেন সেই জিনিসটুকু কেড়ে নিল ওর থেকে? আয়াতকে ওকে তাহলে মেনে নিবে? চিৎকার করতে ইচ্ছা করছে ওর। আর নিজেকে সামনে রাখতে পারল না মেয়েটা। নিজের শরীরে সেই নোংরা স্পর্শগুলো দূর করার জন্য কাঁদতে কাঁদতে পাগলের মতো ঘষা শুরু করেছে। এই যে শুনছো মাই প্রিয় শ্রোতা বন্ধুরা, তোমরা শুনছো সিটি অফ লাভ প্রেরিত প্রেমে সিক্ত গল্প। আর আমাদের সাথে পথ চলতে ডু লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার। আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। টাটা। আয়াত রুমে এসে দেখলো ঘরটিতে পুরো অন্ধকার। বাথরুমের দরজাটি হালকা ভিড়ানো আর শাওয়ারের শব্দে বুঝতে বাকি রইল না যে কি হতে পারে। দ্রুত পায়ে সেখানে এগিয়ে গেল আয়াত। ভেতরে সেই করুণ দৃশ্য দেখে আয়াত ভেতরে গিয়ে হতবম্বের ন্যায় হাঁটু ভেঙে বসে পড়ল। শাওয়ারের পানিতে আয়াতও ভিজছে আংশিকভাবে। মাইশা পাগলের মতো শরীরে ঘষা মাজা করে চলেছে, কাঁপছেও অল্প বিস্তর। আয়াত ঠোঁটজোড়া হালকা নাড়িয়ে বলে উঠল, শান্ত হ মাইশু। আয়াতের সম্মোহনী কণ্ঠে করুণ চোখে সেদিকে তাকালো মাইশা। শাওয়ারের ঝপঝপ পানিতে চোখ মেলে আয়াতের লোভনীয় মুখটার দিকে সে তাকাতে পারছে না। আদৌ কি এখন সে আয়াতের যোগ্য? এই সমাজযোগে কলঙ্কিত করে ফেলেছে। মাইশা শীতল কণ্ঠে বলল, কেন আসছে এখানে? এভাবে বলো না। কেঁদে দিল মাইশা। হিচকে তুলতে তুলতে বলল, তো কিভাবে বলবো? জানো ওই ম্যাডাম আমায় কি প্রশ্ন করেছিল? সেই ইনসিডেন্টের পরিপ্রেক্ষিতে আমার কি ইন্টারনাল ব্লিডিং হয়েছে? আনান, পৃথা সবাই ছিল ওখানে। লজ্জায় আমি কথা বলতে পারিনি। এর থেকে আমার মরে যাওয়ায়। মাইশার কথা শেষ হবার আগেই আয়াত ক্ষিপ্ত গতিতে বুকে জড়িয়ে নিল মাইশাকে। মাইশা তখনও পাগলের মতো কেঁদেই চলেছে।
কিন্তু আয়াতের হঠাৎ এভাবে ঝাঁপিয়ে পড়াতে কান্নার গতিটা হালকা কমিয়ে দিল। অস্থির লাগছে ছেলেটাকে। আয়াত নিজের বলিষ্ঠ হাত মাইশার চুলে মৃদুভাবে আগলে রাখল। তাই উষ্ণ নিঃশ্বাস অবিরামভাবে আছড়ে পড়ল মাইশার গলা আর ঘাড় সংলগ্ন স্থানে। আয়াত ঠোঁট কাঁপিয়ে মৃদুভাবে বলল, তুমি যেমন, তোমাকে আমি তেমন ভাবেই ভালোবাসি। এই হাত না ছাড়ার কথা যখন দিয়েছে, তবে মৃত্যুর আগ পর্যন্ত এই হাত ছাড়ব না। আমি এক নারীতে আসক্ত হতে চাই, মনে প্রাণে বলতে চাই, যত কঠিন পরিস্থিতি হোক না কেন, এই মাইশু পাখিটা শুধুমাত্র আরহাম আয়াতের। আয়াতের আড়ষ্ট কণ্ঠে এক অন্য জগতে চলে যাচ্ছে মাইশা। বাথরুমে এখন কেবল শোনা যাচ্ছে ঝর্ণা থেকে গড়িয়ে পড়া অজস্র জলধারার প্রতিধ্বনি। মাইশা আয়াতের বুকে থাকা অবস্থাতে তপ্ত শ্বাস ছাড়ল কয়েকবার। আয়াত পুনরায় বলল, যে ভুল করেছে সে উপযুক্ত শাস্তি পেয়ে যাবে মাইশু। তাহলে তুমি এত কষ্ট পাচ্ছ কেন? সে তোমায় শুধু কলঙ্কিত করার চেষ্টা করেছিল, কিন্তু সে সফল হয়নি, তা তুমিও জানো এবং আমিও জানি। যা করেছে সেটাও আমি ভুলতে পারবো না আয়াত। আজ প্রথমবার আয়াতকে ওর নাম ধরে সম্বোধন করল মাইশা। আয়াতের নির্বিকারভাবে শাওয়ারের নিচে মেয়েটাকে বুকে আগলে রেখেছে। মাইশার শরীর এখন বরফের মতো শীতল, একটু একটু কাঁপছে। তাই আয়াত এক হাত দিয়ে শাওয়ার বন্ধ করে মাইশাকে ভেজা অবস্থায় রেখে বেরিয়ে এলো বাথরুম থেকে। ওর পরনে প্যান্ট থেকে পানি চুয়ে চুয়ে পরে ঘর ভিজে গেল খানিকটা। আয়াত সেদিকে নজর না দিয়ে দ্রুত হাতে ব্যাগ থেকে জামার তোয়ালে বের করে মাইশার কাছে নিয়ে আসলো। বাইরে মৃদু বৃষ্টি মুখর ভাব, তবে আজকের ওয়েদার যা বোঝাচ্ছে মূলত বৃষ্টি হবে না, শুধুমাত্র একগুচ্ছ কালো মেঘের আস্তরণই নিশি আকাশ আচ্ছন্ন করে রেখেছে। জানালাটা খোলা থাকার কারণে বাতাসের তালে শব্দ সৃষ্টি করছে বারবার। আয়াত রুমে নিজের জামাকাপড় পাল্টে জানালার ধারে অনিমেষ চোখে বাইরের দিকে তাকিয়ে থাকলো। মাইশাও বেরিয়ে এলো ইতিমধ্যে। জানালার কাছে আয়াতকে দাঁড়িয়ে থাকতে দেখে ডাকলো না আর। এতক্ষণ পানির সংস্পর্শে থাকার কারণে একটু শীত শীত লাগছে। হঠাৎ হাঁচির শব্দেই আয়াত পেছনে ঘুরল। মাইশা দাঁড়িয়ে আছে অপ্রস্তুতভাবে। আয়াত এবার মৃদু গলায় বলল, আমি জানতাম এমন কিছু হবে। বলেই আয়াত মাইশার হাত টেনে খাটে বসিয়ে দেয়। মাইশার হাত থেকে তোয়ালে কেড়ে নিয়ে চুলগুলো মুছে দিচ্ছে সন্তর্পণে। মাইশা দু হাত খাটে রেখে পাথরের ন্যায় বসে রইল। মনে কাজ করছে জানা অজানা নানা সূক্ষ্ম অনুভূতি। চুলগুলো ভালো মতো মুছে দেওয়ার পর আয়াত হাঁটু গেড়ে বসে পড়ল মাইশার কাছে। ওর ফর্সা মুখ অনেকটা বিবর্ণ হয়ে আছে, চুলগুলো ভিজে থাকার কারণে কপালে আটসাট হয়ে রয়েছে। একটা নিঃশ্বাস ছাড়ল আয়াত, উদ্বিগ্ন কণ্ঠে বলল, তোমার আগে একটা কথা যে ঠিক কিভাবে আমার বুকে লাগাচ্ছিল তুমি জানো? এতটা নিষ্ঠুর কিভাবে হতে পারলে তুমি, যে মোর্চার কথা বলে শুরু করেছো এখন? তোমার এক একটা কথার ওজন তো কয়েকশো টনের মতো আছড়ে পড়লো আমার বুকে। কষ্ট কি তোমার একা হয়েছে? মোটেও না, আমিও কষ্ট পেয়েছি অনেক, আকাশ ছোঁয়া কষ্ট। তখন বলা তোমার প্রতিটা কথা তীরের মতো বিঁধেছে আমার বুকে। কিন্তু প্লিজ এরকম কথার বলো না মাইশু। আমার একটু ভুলের জন্য তোমার যদি আবার ক্ষতি হয়, তবে আমি নিঃশেষ হয়ে যাব। এই আয়াতকে অস্থির দেখাচ্ছে। মাইশার চোখ গিয়ে গড়িয়ে পড়ছে অবাধ্য জলের ধারা। আয়াত কাল বিলম্ব না করে হুলস্থুলভাবে নিজের ওষ্ঠদয় অস্তিত্ব হারিয়ে ফেলল মাইশার ওষ্ঠে। এই প্রথম একটা নতুন ছোঁয়ায় হারিয়ে গেল দুজনে, যেখানে শুধু ভালোবাসার অস্তিত্বই প্রবলভাবে রয়েছে। মাইশা আবেগে জর্জরিত নিজের হয়ে চোখ বন্ধ করে ফেলল। কাঁপা কাঁপা হাতে স্পর্শ করল আয়াতের চিবুক। বেশ কিছুক্ষণ পর আয়াত জড়িয়ে ধরল মাইশাকে। এতটাই জোরে চেপে ধরেছে যে ওর হাড্ডিগুলো বোধহয় ভেঙেই যাবে। আয়াত তা বুঝতে পারল কিনা কে জানে, তবুও কানের কাছে ফিসফিসিয়ে বলে উঠল, আমার স্পর্শে তোমার সমস্ত যন্ত্রণা ভুলিয়ে দেব। কতটা সীমাবদ্ধতায় আমি থাকতে হয়েছিল জানো? তোমার উদ্ভট পাগলামিতে নিয়ন্ত্রণহীন হয়ে পড়লেও কখনো সাড়া দিইনি। কিন্তু তোমার এই কষ্ট আমি সহ্য করতে পারছি না। আজকের এই খারাপ দিনটাকে আমি সুন্দর মুহূর্তে পরিণত করতে চাই। মাইশার কি হলো সে জানে না, শুধু নির্বিকারভাবে আয়াতের বুকে মিশে ঘন ঘন শ্বাস নিতে থাকলো। বুকে অজস্রবার ঠোঁট ছুঁয়ে বলল, আমি ভালোবাসি তোমায় আয়াত, এর বেশি আর কিছু ভাবতে পারবো না। আয়াত স্তব্ধ হয়ে আছে। মাইশার মাথায় হাতের বিচরণ চালাচ্ছে আলতোভাবে। বাইরে হালকা হাওয়া বহমান, ফুলের একটা তীব্র ঘ্রাণ পরিবেশটাকে মোহনীয় করে তুলছে। আজই হয়তো গাজীপুরের শেষ রাত। মাইশার সাথে রাতের প্রহরটা আকস্মিক হলেও আয়াত মুগ্ধতার সাথে তা সামলে নিল। এই বৃষ্টিময় রাত্রিতে তোমাকে প্রবলভাবে আঁকড়ে রাখবো মাইশু। একটা প্রবাদ আছে, সময় আর স্রোত কারো জন্য অপেক্ষা করে না। ঠিক তেমনিভাবে সময়ের তালে সব কিছু এগিয়ে চলেছে নিজস্ব গতিতে।
মাসুদ তার উপযুক্ত শাস্তি পেয়েছে, আর অর্পির মা মেনা বিবিও ওর সম্পর্ক ছিন্ন করতে বাধ্য হয়েছে তাদের নিচু মন মানসিকতার জন্য। যারা মাইশাকে দোষারোপ করেছিল পরবর্তীতে নিজেরাই তারা অনুতপ্ত হয়েছেন ব্যাপারটিকে এত রসালো করে তোলাতে। পরবর্তী এই বিষয় নিয়ে আর কোনো কথা বাড়াবাড়ি হয়নি, বা কেউ চেষ্টাও করেনি। মাইশার সাথে প্রতিটা মুহূর্ত ছিল ওর পরিবার, বন্ধু মহলা, সবচেয়ে কাছের মানুষ আয়াত, যার সাপোর্ট ছাড়া হয়তো মাইশা এতদূর এগিয়ে আসতে পারত না। ওদের বিয়ে হবার পরপরই আয়াত কাজে মন দেওয়া শুরু করেছে। বাবার ব্যবসাটা সামলানো প্রথমে ওর জন্য কষ্টকর হলেও নুহাসের সাহায্য নিয়ে তা অনেকটাই এগিয়ে নিতে পেরেছে। বিয়ে করেছে শাওনও, বাবার বন্ধুর মেয়ের সাথে। মেয়েটার নাম নিশি। অ্যারেঞ্জ ম্যারেজ হলেও প্রথম দেখাতে যে কেউ বলতে পারে ওদের লাভ ম্যারেজ, কেননা অল্প সময়ের মধ্যে একে অপরকে ওরা মানিয়ে নিয়েছে। সামাদ পৃথাও বিবাহ বন্ধনে আবদ্ধ হবে শীঘ্রই। শুধু বাকি রয়ে গেল আনান। মেয়ে দেখতে নিয়ে গেলে এতটাই উদ্ভট প্রশ্ন করে বসে যে মেয়ে পরে হাতে পায়ে ধরে বলে, ভাইয়া আপনার পায়ে পড়ি, আমায় বিয়ে করবেন না। অতঃপর আনানের এসব কাণ্ডে অতিষ্ঠ হয়ে পরে ধরেই নিল এই ছেলের মনের মতো বউ খুঁজে পাবে না। এভাবেই দিন চলে যাচ্ছে সবার। মাসে এখন অনেকটা প্রাণবন্ত, সবার সাথে হাসি মুখে কথা বলে। আয়াত অফিস থেকে এলে ওর সবকিছু গোছগাছ করে রাখে। এক কথায় আগের তুলনায় বন্ধ যেন আরো গভীর হয়েছে। কিন্তু আয়াতের একটা বিষয় নিয়ে বড্ড অতিষ্ঠ মাইশা। ছেলেটা কাউকে না বলে এখনো হুটহাট করে শাওনের সাথে ঘুরতে বেরিয়ে যায়। মাইশা এ নিয়ে প্রচুর অভিমান করলেও আয়াত পরবর্তীতে এমনভাবে ওকে বোঝায় যে মাইশা না হেসে পারেই না। তবুও আয়াত বারবার একই কাজ করে চলেছে। আজ বিকেলেও ঘটলো এমন ঘটনা। আয়াত ওর মোবাইলে টেক্সট করলো যে আজ আসতে আসতে ওর ভোর 4টা কি 5টা বেজে যাবে, লং ড্রাইভে যাবে শাওনের সাথে। এটা থেকে মনে পাহাড় সমান অভিমান জমে উঠল মাইশার। আজ ওদের বিয়ের 1 বছর হতে চলেছে, আর এই ছেলেটা কি তবে ভুলে গেল? আজ সারাদিন রাহেলা বেগমের সাথে কেটে কত কিছু রান্না করেছে আয়াতের পছন্দের খাবার। ছেলেটার আদৌ সেটা হদিস আছে? এতদিন তো ঠিক ছিল, তবে আজ এই কাজটা না করলে পারতো না? এত নিষ্ঠুরের মতো কিভাবে মেসেজ দিয়ে ফুরুত করে উড়ে গেল? হ্যাঁ, না, আয়াতকে একটা উচিত শিক্ষা দিতেই হবে। এতদিন আয়াত না বলে হুটহাট ঘুরতে গিয়েছে না, আজ মাইশাও সেই কাজই করবে। কথা মতো তাই কল দিল আনানকে। ট্রেনের ঝকঝক শব্দে আলোড়ন সৃষ্টি হচ্ছে চারপাশে। রাতের আধারে বাহিরে দেখা যাচ্ছে মস্ত বড় একটা চাঁদ। কি ফুরফুরে এখানকার হাওয়া, যেন সেই স্পর্শে মানুষ অন্যত্র হারিয়ে যাবে। ট্রেনের বগিতে ক্লান্তভাবে বসে আছে অর্পি, আনান আর মাইশা। অর্পির ঘুমো ঘুমো শরীর এলিয়ে পড়েছে মাইশার কাঁধে, আর আনান মনে মনে দরুদ পড়তে ব্যস্ত। অর্পি তা দেখে বলল, কি রায় নেন না, এমনি দরুদ পড়ছস যে? তুই তো ট্রেনে ভয় পাওয়ার মতো মানুষ না। আমি তো আছি আমার চিন্তায়। একে তো নুহাস ভাই আমারে বলল তাদের দুটোরে পৃথার বাসায় নিয়ে যেতে। শেষে কি ওয়ার্নিং দিল, বেড়ার পরাণের বউ আর বোনের যদি কিছু হয় আমারও তবে কিছু করে ফেলবে। এদিকে এই মায়াটায় আয়াত ভাইরে না বলে আইছে। যদি আয়াত ভাই ওদিকে জানে আমি তার বউরে নিয়ে ভাগছি, আমার তো তবে গর্দান কাটা যাবে। ওগুলো কি তোরা বুঝবি? পড়ছি তো আমি মাইনকার চিপায়। মিটিয়ে হাসলো দুজনে। আনানের এরকম অবস্থায় যেন ওরা না হেসে পারছে না। ট্রেন ঢাকা ছেড়ে অনেক দূরে এগিয়ে এসেছে, আর 2-3 ঘন্টা পেরোলেই তা পঞ্চগড় স্টেশনে গিয়ে থামবে। তাছাড়া বাংলাদেশের উত্তর প্রান্তে পঞ্চগড় হওয়ায় এখানে ঠান্ডার প্রকোপ অনেকটাই বেশি। তাই যতই উত্তরে এগোচ্ছে তারা, ততই শীতল অনুভূতি হচ্ছে। আচ্ছা, আয়াত যদি জানে যে সে বাসায় নেই, তাহলে আয়াতের রিয়াকশন কেমন হবে? ছেলেটাকে আদৌ বুঝতে পারবে ওর রাগের কারণ? শীতের কারণে চোখে ঘুম ভর করেছে মাইশার। এখন ঘুমালে বন্ধ হয় না। রাত্রির শেষ প্রহর কেটে ঘনিয়ে এলো ভোর। আকাশ পরিষ্কার হওয়া শুরু করেছে। ট্রেনে জানালার ফাঁক দিয়ে হয়তো কিছু মুহূর্ত পরে আলো আছড়ে পড়বে। ট্রেন এখন থেমে আসে পঞ্চগড় স্টেশনে। পিটপিট করে চোখ খুলল মাইশা। অর্পিওর কাঁধে মাথা দিয়েই ঘুমিয়ে আছে। চশমার আগের জায়গায় নেই, নিচে পড়ে যাওয়াতে ভেঙে গিয়েছে। দীর্ঘশ্বাস ছাড়লো মাইশা। এবার এই মেয়ে যে ঘুম থেকে উঠে কিচ্ছু দেখতে পাচ্ছি না এই গান শুরু করবে, এটা নিশ্চিত। উঠেছো তাহলে? কারো শক্ত পুরুষালী কণ্ঠের সাথে সাথে সেখানে তাকালো মাইশা। বিস্ময়ের একেবারে চরম পর্যায়ে উপনীত হয়েছে মেয়েটা। আনানের পাশে আয়াত বসে আছে। আনান সিটে মাথা হেলিয়ে নাক ডাকতে মগ্ন, আর আয়াত চোখ মুখ দুর্বল, চুলগুলো এলোমেলো, পরনে গতকালের সেই অফিসের জামা। মাইশা চেঁচিয়ে বলে উঠল, আনান জলদি ওঠ। মাইশার চিৎকারে আনান সহ অর্পিয়ে উঠল। বগিতে থাকা বাকি লোকজনও ব্যাগ নামাতে নামাতে বিরক্তির ভঙ্গিতে মাইশার দিকে তাকালো। আনান পাশে ফিরে আয়াতকে দেখে স্তব্ধ হয়ে যায়। কাঁপা কাঁপা গলায় বলল, ভাই
আপনি? ইচ্ছে তো করছে নুহাস ভাইয়ের মতো ঠেসে দুইটা চর মারে। আমার পারমিশন ছাড়া আমার বউকে নিয়ে আসছো তুমি? আনান বেচারা পারছে না শুধু কাঁদতে, বিচলিত হয়ে বলল, আমার কি আপনাকে মানুষ মনে হয় না? বউ কয় ওরে না নিয়ে গেলে মারবো, এদিকে জামাই কয় নিয়ে আসছে দেখা মারবো। আমার গালের কি সরকারি সম্পদ পাইছেন নাকি আপনারা? আয়াত চোখ গরম করে মাইশার দিকে তাকালো, তারপর বলল, একটু লং ড্রাইভে গিয়েছিলাম অফিস থেকে। তোমায় যাওয়ার 3-4 ঘন্টা পর শুনে যে তুমি নাকি পঞ্চগড় যাচ্ছ, তখনই গাড়ি ঘুরিয়ে হাইওয়ে দিয়ে এখানে আসতে হলো। এক ফোঁটা ঘুমানি টেনশনে। এক ফোঁটা ঘুমানি টেনশনে। এমন বাচ্চামান মানে কি? তুমি কি জানো না যে রাতে তোমায় ছাড়া আমার ঘুম হয় না? শুকনো কাশলো আনান আর উর্পি। মাইশা চোখ বড় বড় করে ওর দিকে তাকিয়ে আছে। ট্রেনের বগি আর স্টেশনও জনশূন্য হয়ে পড়েছে ইতিমধ্যে। কেমন যেন একটা শুনশান অনুভূতি। মাইশা উঠে দাঁড়ালো ব্যাগ নিয়ে। আয়াতের দিকে না তাকিয়ে বলল, ঘুম না হলে ঘুমানোর অভ্যাস করো। তুমি যেমন শাওন ভাইয়ের সাথে এদিক ওদিক ঘোরো, আমিও এখানে আমার বন্ধুদের সাথে এক প্রিয় বান্ধবীর বাড়িতে এসেছি, আর খালামণিও পারমিশন দিয়েছে। এখন যেভাবে এসেছো ওভাবেই ফুটাও। আনন্দে আর একটা ভয় দেখালে আমাদের প্রথম দেখার মতো গাল লাল করে দেবো একদম। ট্রেন থেকে নেমে পড়েছে মাইশা, সাথে পেছন পেছন আয়াত, আনান আর অর্পিও। পুরো প্ল্যাটফর্ম একেবারে জনশূন্য। দূর দূর কোনো মানুষ দেখা যাচ্ছে না, যেন অনায়াসে দিন দুপুরে জম্বি মুভির শুটিং করতে পারবে কেউ। আয়াত হাত চেপে ধরলো মাইশার। আনান আর অর্পিকে বলল, তোমরা যাও, আমি ওকে নিয়ে আসছি। মোটেও না, আমি ওদের সাথেই যাব। আনান মলিন সুরে বলল, ভাই ওরে নিয়ে যাই। আয়াত কঠোর চোখে তাকাতেই তপ্তশ্বাস ছাড়লো আনান। অর্পিকে নিয়ে একাই তাই চলে গেল পৃথার বাড়ির উদ্দেশ্যে। মাইশা কাঁদো কাঁদো সুরে বলল, তুমি অনেক খারাপ হয়ে গিয়েছো, আমি আসাতে তোমার খারাপ লাগে, আর তুমি যখন হুটহাট করে ফুরুত হয়ে যাও তখন আমার খারাপ লাগে না? আয়াত হাসলো বিনয়ী ভঙ্গিতে। মেয়েটার যে মনে ক্ষোভের পাহাড় পুষিয়ে রেখেছে এ নিয়ে আর দ্বিমত নেই। আর ওদের বর্ষপূর্তির কথাও তো ভুলে গিয়েছিল আয়াত। মাইশা যখন রাগ করে চলে যায়, পরে আরিয়া ফোন করে জানিয়ে দেয় সবকিছু। আয়াত এক হাত মাইশাকে কাছে টেনে আনলো, মাথা নিচু করে এক কানে আলতোভাবে হাত স্পর্শ করে বলল, সরি মাইশু। আয়াতের কোমল কণ্ঠ, এই কণ্ঠে মাইশার মনের বরফ গলে যেতে থাকলো নিমিষেই। মুখের রাগী ভাব কর্পূরের মতো উড়ে গিয়ে বিরাজ করলো মোহনীয়তা। হাওয়ার তারে আয়াতের এলোমেলো চুলগুলো উড়ে চলেছে। পূব আকাশে দেখা মিলল সূর্যের। লালাভ আকাশের সাদা মেঘের আস্তরণে প্রতিফলিত রশ্মিগুলো আয়াতের কালচে বাদামি চোখ জোড়াকে অপূর্ব করে তুলছে। সেই চোখের সৌন্দর্য যেন ছড়িয়ে পড়ছে পঞ্চগড়ের সুন্দর এই দৃশ্যপটে। আয়াত অন্য হাত দিয়ে মাইশার কোমর চেপে টেনে আনলো নিজের কাছে। মাইশা এখনো সম্মোহনী দৃষ্টি নিয়ে ছেলেটার চোখে গহীন ডুবে আছে। আমাদের প্রথম দেখা পঞ্চগড়ের স্টেশনে হয়েছিল, আর বিয়ের আজ 1 বছর পর আমরা এখানে দাঁড়িয়ে আছি। প্রকৃতি কত অদ্ভুত, তাই না? মাইশা অবাক হলো আয়াতের কথায়। আসলেই তো, এখানেই তো একটা বড়সড় ঘটনার পরিপ্রেক্ষিতে ওদের দেখাটা হয়েছিল। সেদিনকার ঘটনাগুলোর কথা পুনরায় স্মৃতিচারণ হওয়াতে ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে মাইশার। আয়াত মাইশার দিকে নিষ্পলক চেয়ে থাকলো কিছুক্ষণ। অতঃপর খুব গভীরভাবে মাইশার কপালে নিজের ঠোঁট স্পর্শ করল। চমকে ওঠে মাইশা, বিভ্রান্তি নিয়ে আশেপাশে তাকায় যে কেউ দেখছে কিনা, কিন্তু কেউই এখানে নেই। আকাশেই তো সূর্য উঠল সবে মাত্র। ট্রেনও স্টেশন ছেড়ে বহু দূর চলে গিয়েছে। তবুও লজ্জার আবরণ ঘিরে ধরে মাইশাকে। আজ এত সময় পর এখনো আয়াতের কথায় কাজে ওকে সর্বত্র যেন মোহনীয়তা গ্রাস করে ফেলে। আয়াত তা দেখে অল্প বিস্তর হাসল, সাথে মাইশাও। মুখের উপর পড়ে থাকা খুচরো চুলগুলো কানে পিঠে গুজে আয়াত নেশাগ্রস্ত কণ্ঠে বলে উঠল, তোমার এই হাসিতে উন্মাদ হয়ে যায় গো বউ। বদ্ধ ছিল কোথায় বারবার স্মৃতিচারণ করতে চায়। হৃদমাঝারে তুমি ছিলে, আছো এবং থাকবে। ভালোবাসি। সিটি অফ লাভ, এই গল্পের শহরটা আমাদেরও হতে পারত।